প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 3 অর্থাৎ চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের অনুশীলনীর প্রত্যেকটা অঙ্ক কি ধরে ধরে সমাধান করার চেষ্টা করবে। এই যে দেখতে পাচ্ছ অনুশীলনী 3, এই অনুশীলনী 3 এ যে হচ্ছে কি ম্যাথগুলো আছে বা হচ্ছে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো কিন্তু আমরা হচ্ছে কি সবগুলোই আজকে কি সমাধান করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই অনুশীলনী ম্যাথগুলো সমাধান করার আগে আমাদের হচ্ছে কিছু বেসিক বিষয়গুলো ক্লিয়ার হতে হবে। সেটা হচ্ছে আমাদের হচ্ছে চতুর্থ শ্রেণীতেও কিন্তু আমি একটা নিয়ম শিখিয়েছিলাম, যে সেটা হচ্ছে কি বদমাশ, এই নিয়মটা। ঠিক আছে, তো এই নিয়মটা হচ্ছে কি তোমাদের আগে হচ্ছে কি একটু বুঝতে হবে। আমি চতুর্থ শ্রেণীতে কিন্তু এটা হচ্ছে কি বিস্তারিতভাবে আলোচনা করেছি, তো তারপরে হচ্ছে এটা একটু দেখাই দিচ্ছি যাতে হচ্ছে কি তোমাদের হচ্ছে কি আবার হচ্ছে কি মনে হয়। ঠিক আছে, তাহলে দেখো এই বদমাশ নিয়মটা কি। এই যে বদমাশ, BODMAS, বদমাশ। তাহলে প্রথম বিতে কি ব্র্যাকেট, অর্থাৎ যখন হচ্ছে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা থাকবে, যে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো যখন থাকবে, তাহলে দেখো এই বদমাশ নিয়মটা কি আমরা হচ্ছে ফলো করব। তাহলে দেখো বিতে হচ্ছে কি ব্র্যাকেট, প্রথমে আমরা হচ্ছে কি বন্ধনীর কাজটা করব, যে হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এরপর হচ্ছে কি থার্ড ব্র্যাকেট, এরকম যদি থাকে এই বন্ধনীগুলোর কি আমরা হচ্ছে কাজটা করব। এরপর ওতে হচ্ছে কি অফ বা হচ্ছে এটা হচ্ছে কি গুণের কাজ, তো এটা হচ্ছে কি তোমাদের বইয়ে এখানে নাই, সো এটা কি আমি আলোচনা করছি না। এরপর যে ডিতে হচ্ছে কি ডিভিশন বা হচ্ছে ভাগ, এখানে কিন্তু আমি চিহ্ন দিয়ে দিয়েছি ভাগ। তারপর কি করব, ব্র্যাকেটের পর আমরা ভাগের কাজটা করব। এরপর এমতে হচ্ছে কি মাল্টিপ্লিকেশন বা হচ্ছে কি গুণ, তাহলে এই গুণের চিহ্নটা আমি এখানে দিয়ে দিয়েছি, যে এরপর হচ্ছে কি গুণের কাজটা করব। এরপরে এতে হচ্ছে কি অ্যাডিশন মানে কি যোগ, তাহলে এই যে যোগের চিহ্নটা দিয়ে দিয়েছি, এরপর যোগের কাজটা করব। এরপর হচ্ছে সাবট্রাকশন, তাহলে কি সাবট্রাকশন মানে কি বিয়োগ, তার মানে এরপর আমরা বিয়োগের কাজটা করব। তাহলে আমরা কিন্তু হচ্ছে কি এই যে উপর থেকে নিচ দিকে এই কাজটা কিন্তু মানে করতে করতে চলে আসব। তার মানে আমাদের যদি হচ্ছে বুঝতে চাই একবারে, প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব, এরপর এখানে হচ্ছে কি ভাগের কাজ করব, গুণের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ। ঠিক আছে, তো কোনো একটা সময় দেখা গেল যে একটাতে হচ্ছে ব্র্যাকেট আছে, তার ব্র্যাকেটের কাজ করলাম, করার পরে এখানে কি ভাগ নাই, তারপরে কি গুণের কাজটা আছে, তারপর আমরা কি করবো ব্র্যাকেটের পর সরাসরি তাহলে কি গুণের কাজটা করবো, যেহেতু হচ্ছে কি ভাগ নাই। তো আমরা হচ্ছে কি করব, এগুলো যখন প্রত্যেকটা ম্যাথ হচ্ছে সমাধান করব, তখন কিন্তু হচ্ছে কি এগুলো দেখতে দেখতে কি বুঝে ফেলবো। ঠিক আছে, তো তোমরা কি করবে, এটা হচ্ছে কি সাইডে হচ্ছে কি নোট করে রাখবা। তো আমরা যখন ম্যাথটা করব তখন কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাব ম্যাথগুলো যখন সমাধান করব। ঠিক আছে, তাহলে এখানে দেখো 1 নম্বর সমস্যাতে কি আছে, ব্র্যাকেট দেওয়া আছে 42 বিয়োগ হচ্ছে কত 15 ভাগ 9 যোগ 2 দেওয়া আছে। তাহলে আমরা নিয়ম অনুসারে কি করব, আগে হচ্ছে কি বন্ধনী বা ব্র্যাকেটের কাজটা করব। তাহলে ব্র্যাকেটের ভিতরে কি আছে 42 বিয়োগ হচ্ছে 15, তাহলে 42 থেকে যদি 15 বিয়োগ দেই, 42 থেকে যদি হচ্ছে 15 বিয়োগ দেই, তাহলে এখান থেকে 2 আছে, 2 ছোট 5 বড়, তাহলে এখান থেকে 1 নিলে তাহলে কত হচ্ছে 12, 12 থেকে 5 বিয়োগ দিলে কত হচ্ছে 7, এরপর এখানে 1 হাত দিয়েছে তাহলে 3 আছে, 3 থেকে 1 বিয়োগ দিলে কত হচ্ছে 2, তাহলে 27 হচ্ছে। তাহলে আমরা বন্ধনীর কাজটা এইটুকুর কাজটা আমরা করে নিলাম, তাহলে 42 থেকে 15 বিয়োগ দিলে কত পাচ্ছি আমরা 27। এরপর হচ্ছে বন্ধনীটা উঠে গেল, যেহেতু বন্ধনীর কাজটা এখানে করলাম। এরপর হচ্ছে ভাগ 9 যোগ হচ্ছে কত 2। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি করব আমরা, এখন এখানে আছে কত 27 ভাগ 9 যোগ 2। তাহলে দেখো এখানে আমরা কোনটার কাজটা আগে করবো, আমরা কিন্তু হচ্ছে এই যে দেখো ভাগ, এরপর গুণ, এরপর যোগ, এরপর বিয়োগ, তাহলে এখানে দেখো যোগটা কিন্তু পরে আছে, ভাগটা কিন্তু আগে আছে, তাহলে কি আমরা হচ্ছে কি ভাগের কাজটা আগে করবো। তার মানে এই যে এইটুকুর কাজটা আগে করবো আমরা। তাহলে 27 ভাগ হচ্ছে 9 করলে কত হয়, আমরা যদি 9 এর ঘরে নামতে পারি, তাহলে 9 কে 9, 9 দুখানে 18, 3 নং কত 27। তাহলে আমি আর হচ্ছে ভাগ করে দেখাচ্ছি না, কারণ হচ্ছে খুবই ইজি বিষয়। তাহলে এখানে দেখো 3 নং 27, তাহলে এখানে ভাগ করে কত পাচ্ছি আমরা 3 পাচ্ছি। এরপর যোগ হচ্ছে কত 2, তাহলে এখন 3 যোগ 2 কত হচ্ছে 5, এই যে 5 বসাই দিলাম। তাহলে আমাদের উত্তরটা কত পাইলাম, আমরা এটা সমাধান করে 5, তাহলে আমরা লিখি যে উত্তর 5। আমরা একের হচ্ছে 2 নম্বর সমস্যাতে চলে আসলাম। তাহলে এখানে কি লিখছে, 500 বিয়োগ 100 ব্র্যাকেটের ভিতরে 125 গুণ 3 যোগ 18 গুণ 6, তাহলে এটা আমাদের সমাধান করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে হচ্ছে ব্র্যাকেট বা বন্ধনীর কাজটা কিন্তু হচ্ছে কি আগে করব। তাহলে দেখো
এখানে 500 আছে লিখলাম বিয়োগ, এখানে বন্ধনীর কাজটা আমরা কিভাবে আগে করব দেখো, এখানে 125 গুণ 3 আছে যোগ 18 গুণ 6, তাহলে আমরা কি গুণ আর হচ্ছে যোগের কাজ আছে, তাহলে আমরা কি করব আগে গুণের কাজটা কিন্তু আগে করব। তাহলে এখানে দেখো 125 কে 3 দ্বারা গুণ হচ্ছে, তাহলে এই গুণের কাজটা আগে করব, যেহেতু আমাদের হচ্ছে কি দেখো গুণের কাজটা কিন্তু আগে ছিল, যোগের কাজটা কিন্তু পরে। ঠিক আছে, তাহলে দেখো এখানে গুণের কাজটা আমরা আগে করব ব্র্যাকেটের ভিতরে। তাহলে 125 কে 3 দ্বারা যদি গুণ দেই, তাহলে দেখো 125 3 দ্বারা গুণলে 3 5 15, 5 হাতে থাকবে 1, 3 দোকানে 6 আর 1 7, 3 1 কত 3, তাহলে 375 পাচ্ছি। তাহলে 125 গুণ 3 করে আমরা কি পাইলাম 375 পাইলাম। এরপর এখানে আছে কি যোগ আছে, যোগ দিলাম, এখানে দেখো গুণ আছে, গুণের কাজটা আমরা কি আগে করব। তাহলে 18 গুণ 6, তাহলে 18 গুণ হচ্ছে কত 6, 6 8 48 আর 8 হাতে থাকবে 4, 6 কে 6 আর 4 কত হবে 10, তাহলে এখানে কত পাচ্ছি আমরা 108 কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে যোগ আছে দিলাম, এরপর হচ্ছে এই দুইটা গুণ করে কত পাইলাম 108 পেলাম। তাহলে দেখো এরপর কিন্তু ব্র্যাকেট এখন ওঠে নাই, তাহলে কি করব আমরা ব্র্যাকেটের কাজটা আগে শেষ করব। তাহলে 500 আছে লিখলাম বিয়োগ, এখানে 375 যোগ হচ্ছে 108 আছে, তাহলে 375 যোগ হচ্ছে কত 108 যদি দেই, তাহলে কত হচ্ছে ব্র্যাকেটের ভিতরে এই কাজটা করি, 8 5 কত 13, 3 হাতে থাকবে 1, তাহলে 7 আর হচ্ছে হাতের 1, তাহলে 8, এরপর 3 আর 1 কত হবে 4, তাহলে 483 কিন্তু পাইলাম। তাহলে এই যে এইটুকুর কাজ করে আমরা হচ্ছে যোগ করে পাইলাম কত 483। তাহলে এখন আর কোনো কাজ নেই, এখন হচ্ছে 500 বিয়োগ আছে কত 483, তাহলে 500 থেকে যদি আমরা হচ্ছে 400 হচ্ছে কি 83 হচ্ছে কি বিয়োগ দিই, তাহলে দেখো 10, এটা 0 ছোট 3 বড়, তাহলে এটাকে 10 ধরে নিলাম, 10 থেকে 3 বিয়োগ দিলে 7 হাতে থাকবে 1, 1 আর 9, তাহলে 10 থেকে 9 বিয়োগ দিলে 1 হাতে থাকবে 1, তাহলে এখানে 1 4 আর 1 5 5 মিলে গেল, তাহলে আর কি লেখার প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু বিয়োগ করে এখানে মানটা পাইলাম হচ্ছে কত 17, তাহলে আমাদের কিন্তু উত্তরটা কিন্তু হয়ে গেল। তাহলে আমরা লিখি যে উত্তর কত 17। তাহলে দেখো এখন আমরা 3 নম্বর সমস্যাতে চলে এসেছি। তো এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, অর্থাৎ দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে, এরপর প্রথম বন্ধনী, এরপর ভিতরে দেওয়া আছে 8 গুণ 8 বিয়োগ 7 গুণ 9, প্রথম বন্ধনী কি বন্ধ করে দিয়েছে, এরপর হচ্ছে গুণ হচ্ছে কত 40 বিয়োগ 6, এরপর দ্বিতীয় বন্ধনী ভাগ হচ্ছে কি 17। তো আমরা কিন্তু শিখলাম যে হচ্ছে কি ভাগের কাজটা আগে করতে হয়, তারপর গুণের কাজটা, এভাবে কিন্তু হচ্ছে এরপর হচ্ছে বিয়োগ, তারপর যোগ, এই কাজগুলো করতে হয়। কিন্তু এখানে দেখো প্রথম কিন্তু আমাদের বন্ধনীর কাজটা কিন্তু আগে করতে হবে, প্রথমে কিন্তু বলেছি আমি বন্ধনীর কাজটা আগে করতে হবে। এখানে যদিও ভাগ আছে কিন্তু ভাগের কাজটা কিন্তু আমরা আগে করতে পারবো না, তার মানে আমাদের হচ্ছে কি যে প্রথম বন্ধনী যে আছে এইটুকুর কাজটা আগে করতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে, তারপর হচ্ছে বাকিটুকু। তাহলে দেখো প্রথম বন্ধনীর মধ্যে কিন্তু এইটুকু আছে, তাহলে এইটুকু আছে, তাহলে প্রথম বন্ধনীর মধ্যে এইটুকু আছে। তো প্রথম বন্ধনীতে হচ্ছে এই সমস্যাটা সমাধান করতে হলে আমাদের হচ্ছে কি 8 গুণ 8 বিয়োগ 7 গুণ 9 দেওয়া আছে, তাহলে গুণ এবং বিয়োগ দেওয়া আছে, তাহলে গুণ এবং বিয়োগ যদি থাকে কোনটার কাজটা আগে করবো আমরা হচ্ছে কি জানি হচ্ছে কি বদমাশ নিয়ম থেকে যে গুণের কাজটা কিন্তু আমাদের আগে করতে হবে। তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনী এখানে দিলাম, দেওয়ার পর এখানে প্রথম বন্ধনী দিলাম, তাহলে এখানে দেখো 8 গুণ 8 গুণের কাজটা আগে করবো, তাহলে 8 8 কত হচ্ছে 64 হয়ে যাচ্ছে। এরপর বিয়োগ আছে, বিয়োগটা দিলাম, এরপর দেখো গুণ আছে, তাহলে গুণের কাজটা আগে করে নেব, তাহলে 7 নং কত হচ্ছে 63, তাহলে 7 নং 63 পাচ্ছি লিখলাম। এরপর এখানে কত আছে গুণ 40 বিয়োগ হচ্ছে কত 6, দ্বিতীয় বন্ধনী ছিল দিলাম, এরপর ভাগ হচ্ছে কত 17 আসলে কি দিলাম। ঠিক আছে, এরপর দেখো আমাদের কিন্তু প্রথম বন্ধনী কিন্তু এখন উঠে যায়নি, তার মানে প্রথম বন্ধনীকে আগে হচ্ছে কি প্রথম বন্ধনীর কাজটা কি আমাদের আগে হচ্ছে কি শেষ করতে হবে। তাহলে এখানে দেখো দ্বিতীয় বন্ধনী দিলাম, তাহলে 64 বিয়োগ 63 আছে এই প্রথম বন্ধনীর ভেতর, তাহলে 64 থেকে 63 যদি বিয়োগ দিই তাহলে কত পাচ্ছি 1 পাচ্ছি লিখলাম। ঠিক আছে, এরপর গুণ আছে কত 40 লিখলাম, বিয়োগ আছে কত 6 লিখলাম, দ্বিতীয় বন্ধনী দিলাম, ভাগ হচ্ছে 17। এখন দেখো এখন আমাদের প্রথম বন্ধনী কিন্তু চলে গেছে, এখন আমাদের দ্বিতীয় বন্ধনীটা আছে, দ্বিতীয় বন্ধনীর কাজটা আগে করতে হবে। তাহলে দ্বিতীয় বন্ধনীর ভিতরে গুণ আর হচ্ছে বিয়োগ আছে, তাহলে গুণ আর বিয়োগের ভিতরে কি বদমাশ নিয়ম থাকে জানি আমরা হচ্ছে মাল্টিপ্লিকেশন বা হচ্ছে গুণের কাজটা আগে করতে হয়। তাহলে এখানে দেখো 40 এর সাথে যদি হচ্ছে কি 1 যদি গুণ দিই তাহলে কিন্তু
40ই হচ্ছে, দ্বিতীয় বন্ধনী দিলাম, তাহলে 40-এর সাথে 1 গুণ করলে কি 40ই পাচ্ছি, বিয়োগ আছে কত 6 দিলাম, এরপর দ্বিতীয় বন্ধনী দিলাম, এরপর ভাগ আছে কত 17। ঠিক আছে, তাহলে দেখো এখানে এখন দ্বিতীয় বন্ধনীর কাজটা করব। 40 থেকে যদি আমরা 6 বিয়োগ দেই তাহলে কত থাকতেছে, আমরা জানি কিন্তু 40 থেকে 6 বিয়োগ দিলে কিন্তু 34 থাকে, তাহলে 34টা লিখে দিলাম, ভাগ এখানে কত, এই যে এখানে কিন্তু ভাগ ছিল, তাহলে ভাগ কত 17। তাহলে দেখো এই 17টা কিন্তু হচ্ছে এখানে কি বসায় দিলাম, তাহলে আমাদের সকল ব্র্যাকেট কিন্তু চলে গেল। এখন 34 কে হচ্ছে 17 দ্বারা যদি ভাগ করি তাহলে কত পাই দেখো, 17 34। তাহলে এখানে দেখো 17 দোকানে কত 34 কিন্তু মিলে যাচ্ছে 2 দ্বারা গুণ করে, তাহলে কি ভাগশেষ 0। তাহলে কি আমরা ভাগ করে কত পাইলাম, এখানে 2 পাইলাম। তাহলে আমরা লিখতে পারি যে হচ্ছে উত্তর 2। এখন দেখো আমরা হচ্ছে 4 নম্বর সমস্যাটা সমাধান করব। এখানে 15 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, এরপর হচ্ছে কি প্রথম বন্ধনী 56 যোগ 39, এরপর হচ্ছে কি প্রথম বন্ধনী হচ্ছে কি ক্লোজ করে দিয়েছে, এরপর হচ্ছে ভাগ হচ্ছে কত 19 যোগ হচ্ছে 8, এটা দেওয়া আছে। তাহলে দেখো আমরা কি করব, এখন আমাদের প্রথম কাজটা হচ্ছে বন্ধনীর কাজটা করা। বন্ধনীর কাজের মধ্যে কোনটা আয় করব, প্রথম বন্ধনীর কাজটা আয় করব। তার মানে কি আমরা হচ্ছে এইটুকুর কাজটা আয় করব, তাহলে আর সব কিছু হচ্ছে পরে করব। তাহলে এখানে 15 বিয়োগ এখানে দ্বিতীয় বন্ধনী আছে দিলাম, তাহলে 56 যোগ আছে কত 39। তাহলে দেখো 56 যোগ আছে কত 39, তাহলে যোগ যদি করি তাহলে 6 9 কত 15, 5 হাতে থাকবে 1, 3 আর 5 8 আর 1 কত হচ্ছে 9, তাহলে কি কত হলো এখানে 95 হলো। তার মানে প্রথম বন্ধনীর কাজটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। তাহলে এখানে প্রথম বন্ধনী কি উঠে যাবে, তাহলে 95 হলো, যোগ করে পাইলাম। এরপর ভাগ আছে কত 19 লিখলাম, যোগ আছে কত 8 লিখলাম। তাহলে এখন আমাদের প্রথম বন্ধনী যেহেতু উঠে গেল, এখন দ্বিতীয় বন্ধনীর কাজটা করব। তাহলে দ্বিতীয় বন্ধনীতে কি আছে, ভাগ এবং যোগ আছে। তাহলে আমরা জানি হচ্ছে বদমাশ নিয়ম অনুসারে ভাগের কাজটা কিন্তু আগে করতে হয়। তাহলে এখানে দেখো 95 ভাগ 19, তাহলে ভাগের কাজটা কি আগে করব। তাহলে দেখো 19 এখানে কি 95, তাহলে এখানে দেখো 19 কে কত দ্বারা গুণ করলে 95 হয়, আমরা যদি একটু ভাগ করার চেষ্টা করি তাহলে দেখো 19 কে যদি 4 দ্বারা গুণ করি, 4 নং 36 এর 6 হাতে থাকবে কত 3, 4 1 কে 4 আর 3 7, 76 হচ্ছে, হয় না। যদি 5 দ্বারা গুণ করি 19 কে, 5 নং 45 এর 5 হাতে থাকবে কত 4, 5 1 কে 5 আর 4 এর 9, তার মানে 19 কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের হচ্ছে কি 95 মিলে যাচ্ছে। তার মানে 95 মিলে গেল, আমরা কিন্তু ভাগফল পাইলাম হচ্ছে কত 5, ভাগের নিয়ম কিন্তু আমরা জানি। তাহলে 5 পাইলাম, তাহলে এই 95 ভাগ 19 করে কিন্তু আমি 5 পাইলাম, এই যে 5 লিখে দিলাম। এরপর আছে কত যোগ 8। তাহলে এখন আমাদের কাজ কি, এই দ্বিতীয় বন্ধনীর কাজ করা। তাহলে 15 বিয়োগ 5 আর 8 যোগ করে কত হচ্ছে, আমরা জানি 5 আর 8 যদি যোগ করি তাহলে কত পাই 13 কিন্তু এখানে লিখে দিলাম। তাহলে এখানে 15 থেকে এখন 13 যদি বিয়োগ দিই তাহলে কত পাবো 2, তাহলে আমরা লিখতে পারি উত্তর 2। তাহলে দেখো এখন আমরা 5 নম্বর সমস্যাটা সমাধান করব। তো 5 নম্বর দেখো একটু বড়, তো এত বড় দেখে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি বুঝে বুঝে করলেই কিন্তু একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে থার্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, এরপর ফার্স্ট ব্র্যাকেট আছে, এরপর এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে এখানে কি থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আছে। তার মানে আমাদের কাজটা কি, প্রথমে কাজ আমাদের হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করা। তাহলে এই যে ফার্স্ট ব্র্যাকেট বা হচ্ছে কি প্রথম বন্ধনীর কাজ করা। তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রথম বন্ধনী আছে, প্রথম বন্ধনীর কাজটা করব। এরপর এখানেও দেখতে পাচ্ছি যে প্রথম বন্ধনী আছে, প্রথম বন্ধনীর কাজটা করব। তাহলে আমরা এই দুইটা কাজটা আগে করে নেই। দেখো এখানে কত দেওয়া আছে, থার্ড ব্র্যাকেট অর্থাৎ তৃতীয় বন্ধনী আছে দিলাম, এরপর 4 আছে দিলাম, গুণ আছে কত, এখানে দেখো প্রথম বন্ধনীর ভিতরে 28 ভাগ 7 যোগ 1 দেওয়া আছে। তাহলে আমরা ভাগ এবং যোগের কাজ আছে, তাহলে কোনটার কাজটা আয় করবো, আমরা ভাগের কাজটা কিন্তু আয় করবো। তাহলে 28 ভাগ 7, তাহলে আমরা যদি 7 ঘরের নামটা পড়ি, 7 কে 7, 7 দোকানে 14, 3 7 21, 4 7 কত 28, তার মানে ভাগ করলে কিন্তু আমরা এখানে 4 পাচ্ছি, লিখলাম। এরপর যোগ আছে 1 এখানে দিলাম, ব্র্যাকেট হচ্ছে কি বন্ধ করে দিলাম, বিয়োগ আছে এখানে কি 3, এরপর সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী আছে, এরপর বিয়োগ,
এই যে দ্বিতীয় বন্ধনী আছে লিখলাম। এখন আমাদের হচ্ছে কি প্রথম বন্ধনীর কাজটা করব। তাহলে দেখো এখানে আছে 5 গুণ 7 বিয়োগ হচ্ছে কত 29। তাহলে গুণ এবং বিয়োগের কাজের মধ্যে কোনটা আমরা আয় করবো? বদমাশ নিয়ম অনুসারে আমরা গুণের কাজটাই কিন্তু আয় করবো। তাহলে 5 সাথে কত 35 লিখে দিলাম, বিয়োগ হচ্ছে কত 29 লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে প্রথম বন্ধনী কি থাকবেই, ভাগ হচ্ছে কত 3। ঠিক আছে, এরপর হচ্ছে থার্ড ব্র্যাকেট, ভাগ হচ্ছে কি 3। এখন দেখো আমাদের কিন্তু প্রথম বন্ধনী যেটা এটা কিন্তু ওঠে নাই, এই যে এখানেও কিন্তু আছে এখানেও কিন্তু আছে। তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজটা আগে শেষ করব। তাহলে দেখো তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী 4 গুণ এখানে 4 এবং হচ্ছে 1 যদি যোগ করি কত হবে 5। তাহলে 5 হলো। তাহলে এই ভেতরের কাজ কিন্তু আমাদের হয়ে গেল। এখন হচ্ছে কি প্রথম বন্ধনী কিন্তু উঠে গেল। ঠিক আছে, বিয়োগ হচ্ছে এখানে কত 3 আছে দিলাম, দেওয়ার পর এখানে দ্বিতীয় বন্ধনী আছে দিলাম, বিয়োগ এরপর দেখো দ্বিতীয় বন্ধনী আছে দিলাম। এরপর এখন আমাদের 35 থেকে যদি 29 বিয়োগ দিই তাহলে কত থাকতেছে 6। তাহলে এখানে 6 লিখলাম, ভাগ হচ্ছে 3। তাহলে প্রথম বন্ধনী কিন্তু উঠে গেল, তাহলে ভাগ 3 লিখলাম। এরপর দ্বিতীয় বন্ধনী, এরপর হচ্ছে তৃতীয় বন্ধনী, ভাগ হচ্ছে কত 3। এখন আমাদের কাজ কি দেখো, প্রথম বন্ধনী কিন্তু উঠে গেছে, এখন আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় বন্ধনীর কাজ করা। তাহলে আমরা এই যে দ্বিতীয় বন্ধনীর কাজ করব, এখানে হচ্ছে কি দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তাহলে দেখো তৃতীয় বন্ধনী আছে দিলাম, এবার দ্বিতীয় বন্ধনী এখানে 4 গুণ 5 বিয়োগ 3 আছে। তাহলে আমরা বদমাশ নিয়ম অনুসারে কিন্তু গুণ এবং বিয়োগের মধ্যে কি গুণের কাজটা আগে করবো। তাহলে 4 5 20 বা হচ্ছে কি 20, তাহলে 20 লিখলাম, বিয়োগ আছে কত 3 আছে লিখলাম। ঠিক আছে, এরপর দ্বিতীয় বন্ধনী দিলাম, দেওয়ার পর এখানে বিয়োগ 6 ভাগ 3 আছে। তাহলে 6 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কত পাই? আমরা জানি 3 1 কে 3, 3 দোকানে 6, তাহলে কিন্তু 2 পাই। তাহলে এই ভেতরে কাজটা করলাম, দ্বিতীয় বন্ধনীটা উঠে গেল। তাহলে এখানে দেখো থার্ড ব্র্যাকেট বা হচ্ছে তৃতীয় বন্ধনী দিলাম, ভাগ হচ্ছে কত 3। এরপর এখানে আমাদের দ্বিতীয় বন্ধনী কিন্তু রয়ে গেছে, তাহলে এই কাজটাই করে নেই। তাহলে তৃতীয় বন্ধনী আছে দিলাম, এরপর 20 থেকে যদি আমরা 3 বিয়োগ দিই তাহলে কত পাই 17। তাহলে দেখো দ্বিতীয় বন্ধনীটা কিন্তু উঠে গেল, কারণ হচ্ছে কি 17, কারণ হচ্ছে এই ভিতরের যে কাজগুলো এগুলো কিন্তু শেষ। তাহলে বিয়োগ 2 লিখলাম, তাহলে তৃতীয় বন্ধনী আছে দিলাম, ভাগ হচ্ছে কত 3। তাহলে দেখো এখন এই তৃতীয় বন্ধনীর কাজটা করব, যেহেতু আমরা বন্ধনীর কাজটা আগে করবো। প্রথমে প্রথম বন্ধনী, এরপর দ্বিতীয় বন্ধনী, এরপর তৃতীয় বন্ধনী। তাহলে দেখো 17 বিয়োগ 2 আছে, তাহলে 17 থেকে 2 বিয়োগ দিলে কত হয় 15। এখানে ভাগ আছে কত 3, তৃতীয় বন্ধনী কিন্তু চলে গেল যেহেতু কাজ শেষ। তাহলে এখন 15 ভাগ 3, তাহলে 15 কে হচ্ছে 3 দ্বারা ভাগ করলে কি পাই দেখো 3, এখানে কত 15। তাহলে 3 1 কে 3, 3 দুগুণে 6, 3 3 কে 9, 3 4 12, 3 5 15। তাহলে 15 পাচ্ছি কত দ্বারা গুণ করে? 3 5 দ্বারা গুণ করে 15 পাচ্ছি, নিঃশেষে কিন্তু বিভাজ্য হয়ে গেল। তাহলে আমরা এখানে ভাগফলটা কত পাইলাম? এখানে ভাগ করে আমরা পাইলাম কিন্তু হচ্ছে 5। তাহলে আমরা লিখতে পারি যে উত্তর 5। তাহলে আমাদের একের যে 5টা সমস্যা ছিল সেই সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে গেল। ঠিক আছে, তো চলো আমরা এখন হচ্ছে কি 2 নম্বর সমস্যাতে চলে যাই। তাহলে দেখো আমরা এখন 2 নম্বর সমস্যাতে চলে আসলাম। তো এখানে বলছে কি 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে হচ্ছে কি 3920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। একটি প্লেটের মূল্য কত? তাহলে দেখো এখানে 12টি প্লেট এবং 20টি কাপ দুইটা একত্রে মিলে 3920 টাকা। একটি কাপের দাম আছে কত? 145 টাকা। তাহলে আমাদের একটি প্লেটের দাম কি বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটি কাপের দাম কিন্তু দেওয়া আছে। তাহলে আমাদের কি একটি কাপের দাম কিন্তু দেওয়া আছে 145 টাকা। তাহলে একটি কাপের দাম যদি দেওয়া থাকে আমরা কিন্তু একাধিক শত শত কিন্তু কাপের দাম কিন্তু বের করতে পারবো। ঠিক আছে, তাহলে একটি কাপের দাম যেহেতু দেওয়া আছে 145 টাকা, তাহলে আমরা কিন্তু 20টি কাপের দাম কিন্তু বের করতে পারবো। তাহলে 20টি কাপের দাম কিন্তু এখান থেকে বের করে নিব। নেওয়ার পর এখানে দেখো এই 20টি কাপের দাম যে যখন আমরা বের করার পর এই যে 3920 টাকা থেকে যখন আমরা 20টি কাপের মূল্য বাদ দিয়ে দিব তখন কিন্তু আমরা 12টি কাপের মূল্য কিন্তু পেয়ে যাব। তাহলে যখন 12টি কাপের মূল্য পাবো তখন কিন্তু আমরা একটি কাপের মূল্য কিন্তু বের করতে পারবো। ঠিক আছে, তো চলো আমরা ধাপে ধাপে করি, তাহলে বুঝতে পারবা। তাহলে এখানে দেওয়া আছে
একটি কাপের মূল্য কত দেওয়া আছে? 145 টাকা। 145 টাকা। সুতরাং আমাদের 20টি কাপের মূল্য বের করতে হবে। তাহলে 20টি কাপের মূল্য, 20টি কাপের মূল্য, তাহলে কি হবে? এখানে একটি কাপের মূল্য 145, তাহলে 20টি কাপের মূল্য কি অবশ্যই বেশি হবে, তার মানে কি গুণ হবে। তাহলে 145 গুণ হচ্ছে কি 20 টাকা। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এর আগেও শিখে এসেছি যখন হচ্ছে শূন্য যুক্ত থাকবে, শূন্য কিন্তু বাদ দিয়ে হিসাব করবো, তাহলে আমাদের হিসাবটা কি সহজ হয়ে যাবে। তাহলে আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে 5 দোকানে কত হচ্ছে 10, 10 এর শূন্য হাতে থাকবে কত 1, তাহলে 4 দোকানে 8 আর হচ্ছে হাতের 1, তাহলে কত হচ্ছে 9। এবার 2 1 কে কত হবে 2, আর এখানে শূন্য বাদ দিয়ে হিসাব করছি সেজন্য এখানে শূন্য বসাই দিলাম, তাহলে 2900 টাকা। তার মানে দেখো এখানে একটি কাপের মূল্য 145 টাকা, তাহলে 20টি কাপের মূল্য এখানে আমরা কত পাইলাম? 145 গুণ 20, তার মানে 2900 টাকা কিন্তু পাইলাম। এখন এই যে 20টি কাপের মূল্য আর হচ্ছে 12টি হচ্ছে প্লেটের মূল্য একত্রে হচ্ছে কি 3920 টাকা। তাহলে 20টি কাপের, এই যে 12টি প্লেট এবং হচ্ছে 20টি কাপের মূল্য থেকে যদি আমরা 20টি কাপের মূল্য বাদ দিই, তাহলে কিন্তু আমরা 12টি প্লেটের মূল্য কিন্তু পেয়ে যাবো। তাহলে দেখো এখানে লিখি যে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য কত দেওয়া আছে এখানে? 3920 টাকা। 3920 টাকা। তাহলে আমরা এখানে 20টি কাপের মূল্য কত পেলাম? 20টি কাপের মূল্য কত পাইলাম? 2900 টাকা। তাহলে দেখো এখানে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে হচ্ছে 3920 টাকা। তাহলে এখান থেকে 20টি কাপের মূল্য পাইলাম এত। তাহলে এই 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য থেকে যদি 20টি কাপের মূল্য বাদ দেই, তাহলে কি পাবো আমরা? আমরা কিন্তু 12টি প্লেটের মূল্য পাবো। অতএব 12টি প্লেটের মূল্য, তাহলে 12টি প্লেটের মূল্য আমরা কত পাবো? যদি বিয়োগ করি, 0 থেকে 0 বিয়োগ দিলে কত? 0, 2 থেকে 0 বিয়োগ দিলে 2, 9 থেকে 9 বিয়োগ দিলে কত? 0, 3 থেকে 2 বিয়োগ দিলে কত হবে? 1 হবে। তাহলে 1 লিখলাম। তাহলে 1020 টাকা। তাহলে দেখো 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য হচ্ছে এত টাকা। এখান থেকে আমরা 20টি কাপের মূল্য বাদ দিয়েছি, তাহলে কিন্তু 12টি প্লেটের মূল্য আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমাদের কিন্তু এখানে বের করতে বলছে যে একটি কাপের মূল্য কত, একটি প্লেটের মূল্য কত, এটা কিন্তু বের করতে বলছে। তাহলে আমরা কিন্তু এখানে 12টি প্লেটের মূল্য পেয়ে গেলাম, তাহলে একটি প্লেটের মূল্য কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে এখানে লিখি যে আবার যে 12টি প্লেটের মূল্য কত টাকা পাইছি? 1020 টাকা। 1020 টাকা। সুতরাং একটি প্লেটের মূল্য হচ্ছে কি, যেহেতু 12টা প্লেটের মূল্য হচ্ছে এত, তাহলে একটি প্লেটের মূল্য অবশ্যই কম হবে, তার মানে কি ভাগ হবে। তাহলে 1020 ভাগ কত? 12, এই যে 12 টাকা। তাহলে 1020 কে আমরা যদি 12 দ্বারা ভাগ করি, এখানে দেখো সাইড নোটে যে হচ্ছে 12 1020। তাহলে এখানে দেখো আমরা 10 নিতে পারবো না, কারণ হচ্ছে 10 নিলে 12 থেকে ছোট হয়ে যায়, তাহলে 3 ঘর নিব। তাহলে এটা 102, তাহলে 102 এর ভিতরে কয়বার যায় আমরা জানি হচ্ছে কি 12 কে যদি 8 দ্বারা গুণ করি, 12 গুণ হচ্ছে 8, তাহলে 8 দুগুণে 16, 6 হাতে থাকবে কত? 1, 8 একে 8 এর 9, তাহলে কত হচ্ছে? 96 হচ্ছে। তাহলে যদি আমরা 9 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু 102 এর চাইতে বেশি হয়ে যাচ্ছে, সেজন্য আমরা কি 8 দ্বারা গুণ করলাম। তাহলে এখানে দেখো 96, তাহলে 8 দ্বারা গুণ করছি লিখলাম। এরপর হচ্ছে কি বিয়োগ করব। তাহলে এখানে দেখো ধরলাম এখানে কত, এখান থেকে 1 ধার নিলাম, তাহলে এখানে কত হলো? 10। তাহলে এখান থেকে যদি এখানে 1 ধার নিই, তাহলে এখানে কত হচ্ছে? 12। 12 থেকে 6 বিয়োগ দিলে কত থাকতেছে? 6 থাকতেছে। ঠিক আছে। আর এখানে দেখো 1 ধার দেওয়ার ফলে এখানে কত থাকলো? 9। 9 থেকে 9 বিয়োগ দিলে 0, আর এখানে 1 ধার দিয়েছি, তাহলে এখানে কিছুই নাই, তার মানে কি বিয়োগ করে আমরা 6 পাইলাম।
ঠিক আছে, তাহলে এখানে দেখো 6 ছোট 12 বড়, তার মানে এখানে শূন্য একটা নামাই আনবো। তাহলে আমরা জানি হচ্ছে কি 5 12 হচ্ছে কত 60, যারা 12 ঘরে নামাতে পারবেন তাদের কাছে কি দিয়েছি। তাহলে 5 12 60, তাহলে আমরা এখানে কত পাইলাম, ভাগফল পাইলাম হচ্ছে কি 85, তাহলে 85 টাকা। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু একটি প্লেটের মূল্য পেয়ে গেলাম। তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে কিন্তু সমাধান করতে পারি। কিভাবে, এখানে কিন্তু দেখো দেওয়া ছিল হচ্ছে 12টি প্লেট ও 20টি কাপের মূল্য হচ্ছে একত্রে হচ্ছে কি 39,920 টাকা। তাহলে একটি কাপের মূল্য হচ্ছে 145 টাকা দেওয়া ছিল, তাহলে আমাদের একটি প্লেটের মূল্য কি বের করতে বলছে। তাহলে এখানে আমরা কি করছি, প্রথমে একটি কাপের মূল্য 145 টাকা, তাহলে 20টি কাপের মূল্য আমরা বের করছি এত টাকা। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে 12টি প্লেট ও 20টি কাপের মূল্য হচ্ছে 3,920 টাকা। এখান থেকে আমরা 20টি কাপের মূল্য হচ্ছে কি বিয়োগ দিছি, তাহলে 12টি কাপের মূল্য পাইছি। তাহলে আমরা কি করছি, প্রথমে আমাদের মোট টাকাটা কত ছিল, 3,920 টাকা। ঠিক আছে, তো এখান থেকে আমরা কত বিয়োগ দিছি, আমরা এখানে বিয়োগ দিছি কিন্তু হচ্ছে কত, এই যে দেখো এখানে 20টি কাপের মূল্য কিন্তু আমরা বিয়োগ দিছিলাম। তাহলে 20টি কাপের মূল্য আমরা কিভাবে বের করছিলাম, 145 টাকা করে একটা কাপ, তাহলে 20টি কাপের মূল্য কত হচ্ছে, এই যে 145 গুণ হচ্ছে কত 20। ঠিক আছে, তাহলে এই যে 12টি প্লেট এবং হচ্ছে 20টি কাপের মূল্য এত টাকা, এখান থেকে আমরা হচ্ছে কি 20টি কাপের মূল্য হচ্ছে কি বিয়োগ দিলাম। তাহলে দেওয়ার পর এখন এখানে কি পাবো, আমরা এটাকে পাবো কিন্তু আমরা হচ্ছে 12টি কাপের মূল্য পাবো, এটা ক্যালকুলেশন করার পর এখানে যদি আমরা 12 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু আমরা হচ্ছে কি পাবো, আমরা কিন্তু হচ্ছে 12টি একটি হচ্ছে কি প্লেটের মূল্য কিন্তু পেয়ে যাবো। তাহলে এখানে দেখো মোট ছিল 3,920 টাকা, তাহলে 3,920 টাকা বিয়োগ হচ্ছে এই যে 145 টাকা করে একটা হচ্ছে কি কাপের মূল্য, তাহলে 20টি কাপের মূল্য আমরা এখানে করে কত পাইছিলাম, যে 2,900 টাকা পাইছিলাম। তাহলে 2,900 টাকা এখানে কি বসাই দিলাম, 2,900 টাকা কি এখানে বসাই দিলাম। দেওয়ার পর ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিলাম। তাহলে ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার কারণ কি, তাহলে ভাগ যদি আমরা হচ্ছে এভাবে নর্মালি রাখতাম তাহলে কিন্তু অঙ্কের অ্যান্সারটা কিন্তু এলোমেলো হয়ে যেত। ঠিক আছে, তাহলে দেখো আমরা হচ্ছে ভাগ করে দিলাম এখন 12 দ্বারা। তো এরপরে 3,920 টাকা থেকে যে 20টি কাপের মূল্য আমরা বাদ দিছি, দেওয়ার পর আমরা টাকা পাইছি কত, 1,020 টাকা। তাহলে এখানে দেখো আমরা হচ্ছে কি বিয়োগ করে পাইছি কত, 1,020 টাকা। তাহলে 1,020কে আমরা হচ্ছে আমাদের হচ্ছে কি প্রথম বন্ধনীর কাজটা শেষ হয়ে গেল। এখন ভাগ হচ্ছে 12 যদি দেই তাহলে কিন্তু একটি হচ্ছে প্লেটের মূল্য কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 12 দ্বারা ভাগ করে এখানে আমরা কত পাইছিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছ 85 পাইছিলাম। তাহলে কিন্তু এই যে 85 কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তার মানে তুমি যদি অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে গাণিতিক বাক্যের মাধ্যমে কিন্তু এইভাবে কিন্তু তুমি করতে পারো। তো তুমি যদি চাও যে হচ্ছে এইভাবে একটু ভেজাল লাগতেছে তাহলে তুমি প্রথমভাবেই করবা, আর যদি পারো এবং ভালোভাবে বুঝে থাকো তাহলে কিন্তু এই যে গাণিতিক বাক্যের মাধ্যমে কিন্তু খুব শর্টকাটে কিন্তু করতে পারবে। তুমি যে কোনো এক নিয়মে কিন্তু করে দিলেই হয়ে যাবে। তাহলে চলো এখন আমরা কি করি, পরবর্তী সমস্যাতে চলে যাই। দেখো 3 নম্বর সমস্যাতে এখানে বলছে যে একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায়, তাহলে কি একটি খাতা হচ্ছে কি 18 টাকায়, একটি পেন্সিল হচ্ছে কি 8 টাকায়, এরপর হচ্ছে কি একটি জ্যামিতিক ত্রিকোণী হচ্ছে কি 25 টাকায় বিক্রি হয়। তার মানে একটি খাতার দাম হচ্ছে কি 18 টাকা, একটি পেন্সিলের দাম হচ্ছে কি 8 টাকা এবং হচ্ছে কি একটি জ্যামিতিক ত্রিকোণের দাম হচ্ছে কি 25 টাকা। তাহলে আমরা 4টি খাতা, 8টি পেন্সিল এবং হচ্ছে 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনার পর অর্থাৎ কেনার সময় 500 টাকা দিলে কত টাকা কি ফেরত পাবো। তাহলে এখানে কি বলছে যদি একটু বোঝার চেষ্টা করো, যে একটা খাতার দাম 18 টাকা, একটা পেন্সিলের দাম 8 টাকা এবং হচ্ছে কি একটি জ্যামিতিক ত্রিকোণের দাম হচ্ছে কি 25 টাকা। তাহলে যদি আমরা হচ্ছে 4টি খাতা কিনি, 8টি পেন্সিল কিনি এবং হচ্ছে 2টি জ্যামিতিক ত্রিকোণী কিনি, কেনার পরে দোকানদারকে যদি আমরা 500 টাকা দিই তাহলে আমরা কত টাকা ফেরত পাবো সেটা বের করতে বলছে। তাহলে আমরা হচ্ছে দেখো প্রথমে যদি সমাধান করি যে হচ্ছে কি একটি খাতার দাম 18 টাকা, তাহলে একটি খাতার দাম হচ্ছে কি 18 টাকা। তাহলে আমরা এখানে কয়টি খাতা কিনছি দেখো, এই যে 4টি খাতা, তাহলে 4টি খাতার দাম কি আমরা বের করবো। তাহলে অতএব 4টি
খাতার দাম, তাহলে 4টি খাতার দাম কি বেশি হবে, তাহলে 18 গুণ 4 টাকা। তাহলে 18 গুণ 4 যদি করি আমরা, 4 8 32 এর 2 হাতে থাকবে 3, 4 1 4 আর 3 7, 72 টাকা। তাহলে 72 টাকা। তাহলে আমরা কিন্তু হচ্ছে এই যে একটি খাতার দাম 18 টাকা, তাহলে 4টি খাতার দাম কিন্তু আমরা হচ্ছে বের করে ফেললাম। এখন আমাদের একটি পেন্সিলের দাম আছে কত, 8 টাকা। তাহলে 8টি পেন্সিলের দাম আমরা বের করব। তাহলে এখানে লিখি যে একটি পেন্সিলের দাম কত, 8 টাকা। 8 টাকা। তাহলে এখানে একটি পেন্সিলের দাম 8 টাকা, তাহলে আমরা কয়টি পেন্সিল নেব, 8টি পেন্সিল। তাহলে 8টি পেন্সিলের দাম হবে, সুতরাং 8টি পেন্সিলের দাম, তাহলে 8 গুণ 8 টাকা। তাহলে 8 8 কত, 64 টাকা হচ্ছে, 64 টাকা। আবার একটি জ্যামিতিক ত্রিকোণের দাম হচ্ছে 25 টাকা। তাহলে আমরা কয়টি জ্যামিতিক ত্রিকোণী কিনবো, এই যে এখানে দেখো 2টি জ্যামিতিক ত্রিকোণী কিনবো। তাহলে দেখো একটি জ্যামিতিক ত্রিকোণের দাম কত টাকা, 25 টাকা। তাহলে কয়টি ত্রিকোণী কিনবো, 2টি। অতএব 2টি জ্যামিতিক ত্রিকোণের দাম তাহলে বেশি হবে, 25 গুণ 2 টাকা। তাহলে মোট কত, 50 টাকা। তাহলে এখন দেখো আমরা কিন্তু কোনটা কয়টা কিনলাম এবং কত দাম হলো সেটা কিন্তু বের করে ফেললাম। তাহলে আমরা কিন্তু এই 3টা জিনিসই কিনছি। একটা হচ্ছে কি, এখানে বলছে দেখো খাতা, একটা হচ্ছে পেন্সিল, আর হচ্ছে কি জ্যামিতিক ত্রিকোণী। তাহলে খাতা কিনছি হচ্ছে কি 4টা, জ্যামিতিক ত্রিকোণী কিনছি হচ্ছে 8টা, যার দাম 64 টাকা, এবং হচ্ছে পেন্সিল কিনছি হচ্ছে 8টা, যার দাম হচ্ছে কি 64 টাকা, এবং জ্যামিতিক ত্রিকোণী কিনছি 2টা, যার দাম হচ্ছে 50 টাকা। তাহলে আমরা মোট কত টাকা খরচ করলাম, তাহলে আমরা লিখি যে মোট, তাহলে দেখো এখানে মোট খরচ হলো, তাহলে মোট এখানে কত টাকা খরচ হলো, 4টা খাতা কিনলাম 72 টাকায়, 8টা পেন্সিল কিনলাম 64 টাকায়, এবং হচ্ছে 2টা জ্যামিতিক ত্রিকোণী কিনলাম 50 টাকায়। তাহলে আমরা এই 3টা কি যোগ করব, তাহলে 72 যোগ 64 যোগ এরপর কত, 50 টাকা। তাহলে মোট খরচ হলো কত, 72 64 আমি যোগ করে 72 64 আর হচ্ছে কত 50, যোগ করলে 4 আর 2 6, এবার 7 6 কত 13, 13 আর হচ্ছে 5 কত হবে 18, 186 টাকা। ঠিক আছে। তাহলে দেখো এখানে 186 টাকা কিন্তু মোট হচ্ছে কি আমরা খরচ করলাম। তাহলে এখানে দেখো এগুলো কেনার পরে দোকানদারকে কি 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো সেটা আমরা বের করতে বলছে। তাহলে দেখো এই 500 টাকা যদি দিই, এই 500 থেকে যত টাকা খরচ করলাম সেটা বিয়োগ দিলেই কত টাকা ফেরত পাবো সেটা কিন্তু বের হয়ে আসবে। তাহলে দেখো আমরা লিখতেছি যে ফেরত পাবো, তাহলে ফেরত পাবো হচ্ছে কত টাকা, 500 বিয়োগ 186 টাকা যে খরচ করছি, এই 186 টাকা কি 500-এর মধ্যে থেকে বিয়োগ দিলে কি কত টাকা ফেরত পাবো এটা কি বের হয়ে আসবে। তাহলে এত টাকা। তাহলে এখন হচ্ছে আমরা 500 থেকে হচ্ছে 186 বিয়োগ করি। তাহলে এখানে দেখো 10 দিলাম, 10 থেকে 6 বিয়োগ দিলে হচ্ছে কত, 4, হাতে থাকবে কত 1, 1 আর 8 9, তাহলে 10 থেকে 9 বিয়োগ দিলে কত থাকবে 1, হাতে থাকবে কত 1, 1 আর হচ্ছে 2 কত 3, 1 আর 1 2, 3 থেকে 5 থেকে হচ্ছে 2 বিয়োগ দিলে কত হবে 3। ঠিক আছে। তাহলে আমরা কিন্তু 314 টাকা কিন্তু ফেরত পাবো। তাহলে এখানে দেখো 314 টাকা দোকানদারের কাছ থেকে কি আমরা হচ্ছে কি ফেরত পাবো। তাহলে এত টাকা ফেরত পাবো। তাহলে অতএব লিখতে পারি যে উত্তর 314 টাকা। এখন আমরা 4 নম্বর সমস্যাটা সমাধান করব। তো এখানে বলছে যে জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকার সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন। ঠিক আছে। তাহলে আমাদের এখানে
কি বলছে, জাহিদুল ইসলাম হচ্ছে 40 কেজি চাল কিনছে, ঠিক আছে। এরপর 265 টাকার কি কিনছে, সয়াবিন তেল, এবং হচ্ছে 588 টাকা কি কিনছে, মাছ কিনছে। তো এখন দেখো আমাদের হচ্ছে কি করতে হবে, এগুলো বাজার করার পর 3000 টাকা যদি দোকানদারকে দেয়, তাহলে দোকানদার হচ্ছে কি তাকে কত টাকা ফেরত দিবেন সেটা বের করতে বলছে। তাহলে এই যে 40 কেজি চাল কিনছে, 40 কেজি চালের হচ্ছে কি দাম কত, এই যে প্রতি কেজি চালের মূল্য হচ্ছে কি 38 টাকা। তার মানে কি 1 কেজি চালের দাম হচ্ছে কি 38 টাকা। তার 1 কেজি চালের দাম যদি 38 টাকা হয়, তাহলে আমরা 40 কেজি চালের মূল্য বের করবো কত টাকা। তাহলে বের করার পর যে টাকা আসবে, এটার সাথে 265 টাকার সয়াবিন তেল কিনছে, এবং এটার সাথে হচ্ছে কি 588 টাকার হচ্ছে মাছ কিনছে। তাহলে এই তিনটা কি টোটাল যোগ করব, করার পর যে টাকাটা হবে সেখান থেকে হচ্ছে যে টাকাটা হবে ওই টাকাটা হচ্ছে কি 3000 টাকা থেকে যদি বিয়োগ দিই, তাহলে কিন্তু দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন সেটা কিন্তু আমরা বের করব। তাহলে দেখো আমরা সমাধানে চলে যাই, তাহলে কিন্তু বুঝতে পারবা সমাধান। প্রথমে কি করব, আমরা এই 40 কেজি চালের দাম আমরা বের করব। তাহলে 1 কেজি চালের দাম 38 টাকা, যেটা হচ্ছে এখানে দেওয়া আছে। সুতরাং 40 কেজি চালের দাম কি হবে, বেশি হবে অবশ্যই। তাহলে এখানে কি করব, আমরা গুণ দিব, 40 গুণ হচ্ছে কত, 38 টাকা। তাহলে এটা যদি আমরা গুণ দিই কত পাচ্ছি, এখানে দেখো 40 38, তাহলে এখানে কত, 0 4 8 কত, 32 লিখলাম। এরপর হচ্ছে কি এটার জন্য হচ্ছে কি একটা শূন্য বসবে, তাহলে 3 0 0 3 4 কত, 12। তাহলে এখানে 0 2 3 আর 2 কত হচ্ছে 5, এরপরে 1। তাহলে চালের দাম কত পাচ্ছি আমরা, 1520 টাকা। তাহলে 1520 টাকা কিন্তু আমরা চালের দাম পেয়ে গেলাম। তাহলে দেখো এখানে জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল কিনছে হচ্ছে কি 38 টাকা কেজি ধরে। তাহলে এখানে 40 কেজি চালের মূল্য আমরা পাইলাম কত, 1520 টাকা। এরপর 265 টাকার কিনছে সয়াবিন তেল, এরপর 588 টাকার কিনছে হচ্ছে কি মাছ। তাহলে এখন আমরা তিনটা যোগ দিই, তাহলে লিখি যে হচ্ছে কি মোট খরচ করে, তাহলে তিনটা কি যোগ দেব। তাহলে চালের দাম কত, 40 কেজি চালের দাম কত পেলাম, এখানে আমরা 1520। এরপর হচ্ছে যোগ সয়াবিন তেল কিনছে কত টাকার, 265 টাকার। তাহলে 265 যোগ হচ্ছে এখানে মাছ কিনছে হচ্ছে কি 588 টাকার। তাহলে 588 টাকা লিখে দিলাম। তাহলে এখন এটা যদি আমরা যোগ করি, তাহলে কত পাবো, যে 1520 যোগ হচ্ছে কত, 265 যোগ হচ্ছে 588। তাহলে এখানে দেখো 8 5 13 3 হাতে থাকবে 1, 8 6 14 আর 2 কত, 16, 16 আর 1 17, 7 হাতে থাকবে 1, 5 আর 2 7, 7 আর 5 কত হবে 12, 12 আর হচ্ছে হাতে 1, তাহলে 13, 13 3 হাতে থাকবে 1, তাহলে 1 আর হচ্ছে 1 2। তাহলে মোট খরচ করছে 2373 টাকা। তাহলে 2373 টাকা। তাহলে এই সব খরচ করার পর জাহিদুল হাসান দোকানদারকে দিয়েছে কত, 3000 টাকা। তাহলে সে ফেরত পাবে কত, এই 3000 টাকা থেকে এই যে টাকাটা খরচ করছে এটা হচ্ছে বিয়োগ দিলেই কিন্তু কত টাকা ফেরত পাবে সেটা কিন্তু বের হয়ে আসবে। তাহলে এখানে দেখো যে দোকানদার তাকে ফেরত দিবে কত টাকা, এই যে 3000 টাকা থেকে মোট যে খরচ করছে এটা বিয়োগ দেবো। তাহলে 2373 টাকা খরচ করছে। তাহলে এটা যদি আমরা বিয়োগ দিই তাহলে কত টাকা ফেরত পাবে এটা কিন্তু বের হয়ে আসবে। তাহলে এখানে দেখো আমরা যদি বিয়োগ করি, যে 3000 থেকে 2373 কত 73 টাকা যদি বিয়োগ দিই, তাহলে এখানে 10 থেকে 3 বিয়োগ দিলে 7, হাতে থাকবে কত 1, তাহলে 1 আর 7 8, তাহলে 10 থেকে 8 বিয়োগ দিলে 2, হাতে থাকবে 1, 1 আর 3 4, 10 থেকে 4 বিয়োগ দিলে কত 6। এরপর হচ্ছে কি হাতে থাকবে কত 1, তাহলে এখানে 3 আর 3 কি মিলে গেল, লেখার প্রয়োজন নেই। তাহলে কিন্তু 627 টাকা পাচ্ছে। তাহলে দেখো এখানে 627 টাকা। তার মানে
জাহিদুল হাসান কিন্তু হচ্ছে 40 কেজি চাল কিনছে 38 টাকা কেজি দরে, যার দাম 1520 টাকা। এরপর হচ্ছে কত, সয়াবিন তেল কিনছে 265 টাকা। এরপর হচ্ছে মাছ কিনছে 588 টাকা। তাহলে মোট খরচ করছে 2373 টাকা। এখন দোকানদারকে সে দিয়েছে 3000 টাকা। তাহলে এই 3000 টাকা থেকে মোট যত টাকা খরচ করছে এটা বিয়োগ দিলে কিন্তু কত টাকা ফেরত পাবে সেটা কিন্তু চলে আসবে। তো এটাকে আমরা হচ্ছে কি গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করতে পারি। সেটা হচ্ছে কিভাবে, দেখো, জাহিদুল হাসান হচ্ছে 3000 টাকা দোকানদারকে দিছে, ঠিক আছে। দেওয়ার পর এখানে কি কি বাজার করছে এটা আমরা বিয়োগ দিচ্ছি। তাহলে দেখো এখানে 40 কেজি চাল কিনছে, যার মূল্য হচ্ছে 1 কেজির দাম 38 টাকা। তাহলে 38 দ্বারা গুণ দিলাম। এরপর যোগ 265 টাকার করছে হচ্ছে কি, 265 টাকার করছে হচ্ছে কি সয়াবিন তেল খরচ। এরপর হচ্ছে 588 টাকার কি নিছে, মাছ নিছে। তাহলে এই হচ্ছে খরচ। তাহলে এখন দেখো এই যে 3000 বিয়োগ এখানে হচ্ছে 40 কেজি চালের দাম 38 টাকা দরে কত পাইছি, এখানে আমরা এই যে 1520 টাকা। তাহলে এখানে আমরা 1520 টাকা বসালাম। এরপর সয়াবিন তেল নিছে 265 টাকা, যোগ মাছ নিছে 588 টাকা, হয়ে গেল। এরপর দেখো 3000, এরপর হচ্ছে এখানে যোগ করে কত হবে, 1520 যোগ 265 যোগ হচ্ছে 588। এই মোট টাকা কত খরচ করছে, এই যে এখানে কিন্তু আমরা যোগ করে পাইছি 2373 টাকা। তাহলে এখন দেখো 3000 থেকে 2373 টাকা যদি বিয়োগ দেয় তাহলে 627 টাকা কিন্তু হচ্ছে জাহিদুল হাসান ফেরত পাবে। তো তোমরা কিন্তু চাইলে এভাবে গাণিতিক বাক্যের মাধ্যমেও অ্যান্সার করতে পারো, কিংবা চাইলে কিন্তু এভাবেও করতে পারো। তাহলে এখানে উত্তর লিখে দিবা যে জাহিদুল ইসলাম মানে দোকানদার তাকে হচ্ছে কি 627 টাকা হচ্ছে ফেরত দিবে। কিংবা তোমরা চাইলে এইভাবেই কিন্তু করতে পারো, তোমাদের যেভাবে ইচ্ছা তোমরা সেভাবে করবা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। তো চলো এখন আমরা পরবর্তী সমস্যাতে চলে যাই। আমরা 5 নম্বর সমস্যাটা এখন সমাধান করব। তাহলে এখানে বলছে দেখো 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। তাহলে একটি ছাগলের দাম বা একটি ছাগলের মূল্য 4560 টাকা হলে একটি গরুর মূল্য কত, ঠিক আছে। তাহলে এখানে দেখো 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে আছে এত টাকা। তাহলে একটি ছাগলের মূল্য কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে এখানে যদি একটি ছাগলের মূল্য দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু 3টি ছাগলের মূল্য বের করতে পারবো। তাহলে 3টি ছাগলের মূল্য বের করার পর এই হচ্ছে 2টি গরু এবং 3টি ছাগল থেকে যদি আমরা 3টি ছাগলের মূল্য বাদ দেই তাহলে কিন্তু 2টি গরুর দাম বের করতে পারবো। আর 2টি গরুর দাম যখন বের করতে পারবো তখন কিন্তু আমরা একটি গরুর মূল্য কিন্তু বের করতে পারবো। তাহলে চলো আমরা আগে হচ্ছে কি এখানে একটি ছাগলের মূল্য দেওয়া আছে, তাহলে এখানে লিখি যে একটি ছাগলের মূল্য কত দেওয়া আছে, 4560 টাকা, 4560 টাকা, ঠিক আছে। তাহলে অতএব এই যে 3টি গরুর মূল্য, 3টি ছাগলের মূল্য, তাহলে 3টি ছাগলের মূল্য অবশ্যই কি বেশি হবে। তাহলে 4560 গুণ হচ্ছে 3 টাকা। তাহলে এখানে দেখো আমরা যদি গুণ করি 4560 গুণ 3, তাহলে 3 0 0 3 6 18 8 হাতে থাকবে 1, 3 5 15 আর 1 16, 16 6 হাতে থাকবে 1, 3 4 12 আর 1 কত 13। তাহলে 3টি ছাগলের মূল্য আমরা পাচ্ছি 13,600 কত 80 টাকা। তাহলে 3টি ছাগলের মূল্য আমরা পাচ্ছি হচ্ছে 13,680 টাকা। তাহলে এখানে দেখো 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে দেওয়া ছিল কি এত টাকা। তাহলে আমরা আগে এটা লিখি, তারপর হচ্ছে এখান থেকে আমরা 3টি ছাগলের মূল্য কি বাদ দেব, দেওয়ার পর কি 2টি গরুর মূল্য পাবো। তাহলে এখানে লিখি দেখো যে 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য কত দেওয়া আছে, 45,080 টাকা। তাহলে আমরা এখানে 3টি ছাগলের মূল্য কত পাইলাম, 3টি ছাগলের মূল্য কত পাইলাম 13,680 টাকা। তাহলে 13,680 টাকা। তাহলে
এখন যদি আমরা বিয়োগ করি, 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে দেওয়া আছে এত টাকা, তো এখান থেকে আমরা হচ্ছে 3টি ছাগলের মূল্য যদি হচ্ছে বাদ দেই, তাহলে কিন্তু আমরা 2টি গরুর মূল্য পাবো। তাহলে আমরা বিয়োগ করি, 0 থেকে 0 বিয়োগ দিলে কত? 0। 8 থেকে 8 বিয়োগ দিলে কত? 0। তাহলে এখানে আছে কত? 0। 0 ছোট, 8 6 কি বড়, তাহলে এখান থেকে আমরা 1 ধার করব। করার ফলে এখানে কি 10 হচ্ছে, 10 থেকে 6 বিয়োগ দিলে কত হবে? 4। এরপর এখানে 1 ধার দিছি, তাহলে এখানে থাকলে কত? 4। 4 থেকে 3 বিয়োগ দিলে কত থাকবে? 1। এরপর হচ্ছে 4 থেকে 1 বিয়োগ দিলে কত থাকবে? 3। তাহলে এত টাকা। তাহলে আমরা যে এই যে 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য থেকে আমরা 3টি ছাগলের মূল্য বাদ দেওয়ার ফলে কিন্তু আমাদের হচ্ছে 2টি গরুর মূল্য বের হয়েছে এত টাকা, 31,400 টাকা। তাহলে এখানে আমরা লিখি যে 2টি গরুর মূল্য, তাহলে কত পাইলাম? 31,400 টাকা। তাহলে যেহেতু আমরা 2টি গরুর মূল্য পাইলাম হচ্ছে 31,400 টাকা, তাহলে আমাদের এখানে কি বের করতে বলছে? একটি গরুর মূল্য কত। তাহলে আমরা একটি গরুর মূল্য কিন্তু বের করতে পারবো। তাহলে এখানে লিখি যে 2টি, আবার হচ্ছে 2টি, আবার লিখি যে 2টি গরুর মূল্য কত? 31,400 টাকা। অতএব একটি গরুর মূল্য কত হবে? অবশ্যই কিন্তু কম হবে, তার মানে কি 2 দ্বারা হচ্ছে ভাগ হবে। তাহলে 31,400 ভাগ হচ্ছে কত? 2 টাকা। তাহলে এটা যদি আমরা হচ্ছে ভাগ করি, এখানে সাইডে দেখো যে হচ্ছে 2 31,400, তাহলে এখানে দেখো 2 দ্বারা 3কে ভাগ করতে পারি, তাহলে 1 বার যাচ্ছে, তাহলে এখানে 2 থাকলো। তাহলে এখানে বিয়োগ করে কত পাচ্ছি? 1। তাহলে 1 ছোট 2 বড়, তাহলে এখান থেকে 1 নিয়ে আসবো। তাহলে এখানে 5 দোকানে কত হবে? 5 দোকানে হবে কত? 10। তাহলে এখানে থাকবে কত? বিয়োগ করে 1, এখানে থেকে 4 নিয়ে আসবো। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? এই যে দেখো 7 দোকানে কত পাচ্ছি আমরা? 14। 7 দোকানে কত পাচ্ছি? 14। তাহলে এখানে কিন্তু মিলে গেল। তো এখানে আমাদের ডান পাশে কিন্তু আরো হচ্ছে কি 0 আছে, তাহলে এখানে কি 0 আনতে হবে। ঠিক আছে, তাহলে 2 হচ্ছে কি এখানে কতবার যাচ্ছে? এই 0-এর মধ্যে 0 বার যাচ্ছে। ঠিক আছে, তার মানে এখানে কি 0 গুণ করে 0 হয়, তাহলে এখানে 0 থাকলে এখানে কিন্তু আরো কিন্তু 0 আছে। তাহলে 0টা যদি নিচে নিয়ে আসি এখানে, তাহলে কত পাচ্ছি আমরা? এখানে 0টা যদি হচ্ছে নিচে নিয়ে আসি, তাহলে কিন্তু এই 2 এটার ভিতর কি আবার হচ্ছে কি 0 বার যাচ্ছে, তাহলে 0 বার যাচ্ছে ভাগশেষ 0, তাহলে এখানে কি আমরা 0 বসাই দেব। ঠিক আছে, তাহলে দেখো আমরা হচ্ছে কত পাইলাম? এখানে আমরা কিন্তু 15,700 টাকা পাইলাম। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কিন্তু হচ্ছে কি একটি গরুর মূল্য বের করতে বলছিল, একটি গরুর মূল্য কিন্তু আমরা 15,700 টাকা পাইলাম। এটাই কিন্তু উত্তর। তাহলে আমরা উত্তর লিখতে পারি, উত্তর একটি গরুর মূল্য 15,700 টাকা। এরপর দেখো আমরা 6 নম্বর সমস্যাটা সমাধান করব। তো তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি হচ্ছে বই থেকেই করাবো। এখানে দেখো, তো বইতে বলছে, এখানে দেখো তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তাহলে তারা 3 বন্ধু মনে করো ফলের দোকানে গেল। তারা নিচের চিত্র অনুযায়ী 6টি কলা কিনছে, 3টা হচ্ছে কমলা কিনছে, আর হচ্ছে 9টা আম কিনছে। ঠিক আছে, তাহলে এবং মোট মূল্য 3 জনের সমান ভাগে ভাগ করে দিল। তাহলে প্রত্যেকে কত টাকা করে দিল? তাহলে এখানে বোঝার বিষয় আছে যে হচ্ছে কি 6টা কলা কিনছে, যার মূল্য হচ্ছে এই যে এখানে চিত্রতে দেওয়া আছে, একটা কলার দাম 10 টাকা। তাহলে এই 10 টাকা দামের 6টা কলা কিনছে। এরপর হচ্ছে 3টা কিনছে কমলা, তাহলে এই যে 12 টাকা দামের হচ্ছে কি 3টা কমলা কিনছে। এরপর হচ্ছে 9টি আম কিনছে, তাহলে একটা আমের মূল্য 25 টাকা, তাহলে 9টি আম কিনছে। তাহলে এখন মোট মূল্য যত হবে, এই মোট মূল্যটা যত হবে তারা 3 জনের সমান ভাগ করে দিবে, মানে দিল আর কি। তাহলে প্রত্যেকে কত টাকা করে দিল, তাহলে এটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা হচ্ছে 6টি কলার দাম কত হচ্ছে বের করে নেব। এরপর হচ্ছে 3টি কমলার দাম কত টাকা হচ্ছে বের করে নেব, 9টি আমের দাম কত টাকা হচ্ছে বের করে নেব। নেওয়ার পর এটি মোট কত টাকা খরচ হলো এটা আমরা যোগ করব। করার পর সেই টাকাকে হচ্ছে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে কিন্তু 3 জনের সমান কত টাকা করে
মানে দিল সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে আমরা কি করব, আগে 6টি কলার দাম বের করে নেই। তাহলে একটা কলার দাম 10 টাকা। তাহলে আমরা লিখি যে হচ্ছে এখানে দেখো একটি কলার দাম 10 টাকা। তাহলে অতএব কয়টা কলা কিনছে, 6টা কলা কিনছে, 6টি কলার দাম হবে কত, 10 গুণ হচ্ছে কি 6, তাহলে কত হবে 60 টাকা। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা হচ্ছে 6টা কলার দাম হচ্ছে কত টাকা হলে এখান থেকে কিন্তু বের করে নিলাম, 6টা কলা যেহেতু কিনছে। এরপর কিনছে কি 3টি হচ্ছে কমলা, তাহলে একটা কমলার দাম হচ্ছে কি 12 টাকা। তাহলে এখানে দেখো একটি কমলার দাম কত টাকা, 12 টাকা। তাহলে কমলা কিনছে কয়টা, 3টা, সুতরাং 3টি কমলার দাম তার 12 গুণ হচ্ছে কি 3 টাকা। তাহলে কি 3 বারং কত আমরা জানি 36 টাকা। এরপর দেখো আর কি কিনছে, এই যে 9টি আম কিনছে। তাহলে একটা আমের দাম এখানে দেওয়া আছে কি, এই যে চিত্রতে দেওয়া আছে 25 টাকা। তাহলে 9টি আমের দাম আমাদের আগে বের করতে হবে। তাহলে একটি আমের দাম কত টাকা, 25 টাকা। তাহলে কয়টা আম কিনছে, 9টা আম কিনছে। তাহলে 9টি আমের দাম 25 গুণ হচ্ছে কত, 9 টাকা। তাহলে কত হচ্ছে 25 গুণ হচ্ছে 9, যদি দেই 5 নং 45 এর 5 হাতে থাকবে 4, 9 দোকানে 18 আর 4 কত 22, তাহলে 225 টাকার কিন্তু আম কিনছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো মোট কত টাকা খরচ করলো। কলা কিনলো হচ্ছে 6টা কলা কিনলো 60 টাকা দিয়ে, এরপর হচ্ছে 3টা কমলা কিনলো 36 টাকা দিয়ে, এরপর হচ্ছে 9টা আম কিনলো হচ্ছে 225 টাকা দিয়ে। তাহলে আমরা মোট কত টাকা খরচ করলে এটা আগে বের করে নেই। তাহলে মোট খরচ করলো কত টাকা, এই যে এখানে 6টা কলার দাম হচ্ছে কি 60 টাকা, যোগ হচ্ছে 3টা কমলার দাম 36 টাকা, এরপর হচ্ছে 9টি আমের দাম হচ্ছে কি 225 টাকা। তাহলে এত টাকা। তাহলে এগুলো আমরা যোগ দেই, যে 225, এই যে 225 এখানে বের করে রাখছি, তাহলে এটা আমরা যোগ সহজ হবে। এরপর হচ্ছে 36, এরপর হচ্ছে কি 60। তাহলে যোগ করি, 5 6 11, 1 হাতে থাকবে 1, 6 3 9 2 11, 11 আর 1 12, 12 2 হাতে থাকবে 1, তাহলে 2 আর 1 কত হবে 3। তাহলে 321 টাকা কিন্তু তারা মোট খরচ করলো, 321 টাকা। তাহলে এখন যদি আমরা সমস্যাটা দেখি, এখানে কি বের করতে বলছে আমাদের, দেখো এই মোট খরচ করলো কিন্তু 321 টাকা। তাহলে এই যে মোট মূল্য 3 জনে কিন্তু সমান ভাগে ভাগ করে দিবে, তাহলে প্রত্যেকে কত টাকা দেবে এটা কিন্তু বের হয়ে আসবে। তাহলে দেখো মোট কিন্তু তারা খরচ করলো হচ্ছে 321 টাকা। তাহলে এই যে 3 জন সমান ভাগে ভাগ করে দেবে, তার মানে আমরা যদি এই মোট টাকাকে 3 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমাদের হচ্ছে কি প্রত্যেকে কত টাকা করে দিল সেটা কিন্তু বের হয়ে আসবে। তাহলে মোট খরচ করলো হচ্ছে 321 টাকা। তাহলে প্রত্যেকে দিল, তাহলে প্রত্যেকে দিল কত টাকা করে, এই যে 321 ভাগ হচ্ছে কত 3 টাকা। তাহলে মোট যত টাকা খরচ হয়েছে সেটাকে যদি আমরা 3 জন সমান ভাগে ভাগ করে দিচ্ছি যেহেতু, তাহলে মোট যত টাকা খরচ হয়েছে সেটাকে হচ্ছে কি 3 দ্বারা ভাগ করলে কি প্রত্যেকজন অর্থাৎ প্রতি একজন মানে একজন কত টাকা দিয়েছে সেটা কিন্তু বের হয়ে আসবে। তাহলে এখানে দেখো 321 কে 3 দ্বারা ভাগ করি, 321, তাহলে 3 এখানে 3, তাহলে ভাগ করা যাচ্ছে, একবার যাচ্ছে 3, তাহলে এখানে বিয়োগ করে কিছু থাকলো না, তার মানে এটা শূন্য লেখার প্রয়োজন নেই। তাহলে ডান পাশ থেকে আমরা 2 নিয়ে আসলাম, তাহলে ডান পাশ থেকে এক ঘর 2 নিয়ে আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে 2 ছোট 3 বড়। ঠিক আছে, তার মানে আমরা এখানে কি করব, এখানে কিন্তু আমরা ডান পাশ থেকে আরো একটা হচ্ছে কি অঙ্ক নিয়ে আসবো, যেহেতু হচ্ছে এটা কি ছোট, তাহলে ডান পাশ থেকে 1 নিয়ে আসলাম। তাহলে এই 1 যেহেতু নিয়ে আসলাম, কোনো একটা ভাগ করার সময় এখানে যদি আমরা এক ঘর নিচে নামিয়ে নিয়ে আসি, তারপরে যদি এটা ছোট হয়, এই যে ভাজক যদি বড় হয়,
তারপর আমরা কি করি, এই যে ডান পাশে আরো একটা মান কি নিচে নামিয়ে নিয়ে আসি, কিন্তু শর্ত হচ্ছে আমাদের এখানে কি একটা শূন্য দিতে হবে। ঠিক আছে, তাহলে শূন্যটা দিয়ে দিলাম। এখন দেখো 3 সাথে কত 21, তাহলে 3 সাথে 21 মিলে গেল। ঠিক আছে, তাহলে এখানে দেখো 160 টাকা কিন্তু পাইলাম, তাহলে 160 টাকা। তাহলে প্রত্যেক জন কিন্তু 160 টাকা করে দিল, তাহলে 321 টাকা কিন্তু মিল হয়ে গেল। এই যে তারিখ দিল হচ্ছে 160 টাকা, জসিম দিল 160 টাকা, হালিম দিল 160 টাকা, তাহলে কিন্তু 321 টাকা কিন্তু মিল হয়ে গেল। তাহলে উত্তর লিখতে পারো যে প্রত্যেকে হচ্ছে কি 160 টাকা করে দিল। এখন দেখো আমরা 7 নম্বর সমস্যাটা সমাধান করব। এখানে বলছে জামাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা। তাহলে প্রতি মাসে তিনি 3,225 টাকা বাড়ি ভাড়া এবং 4,850 টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। তাহলে অবশিষ্ট যে টাকা তিনি ব্যাংকে জমা রাখেন, তিনি 8 মাসে কত টাকা জমা করেন? তাহলে জামাল সাহেবের বেতন হচ্ছে এই যে 8,765 টাকা, তাহলে প্রতি মাসে, তার মানে কি এক মাসে তার বাড়ি ভাড়া যায় হচ্ছে 3,225 টাকা এবং অন্যান্য খরচ যায় হচ্ছে কি 4,850 টাকা। আর বাকি যে টাকাটা হচ্ছে কি অবশিষ্ট থাকে বা বেঁচে যায় যে টাকাটা, সেই টাকা তিনি হচ্ছে কি ব্যাংকে জমা রাখেন। তাহলে তিনি 8 মাসে কত টাকা জমা করেন এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা হচ্ছে কি এই যে এক মাসে হচ্ছে কি খরচগুলো আগে যোগ করব। তাহলে এক মাসে খরচ বাড়ি ভাড়া এত, অন্যান্য খরচ এত, তাহলে এটা যেমন যোগ করব, করার পর যে মাসিক বেতন থেকে কত টাকা খরচ যায় মোট সেটা কি বিয়োগ দেব, দেওয়ার ফলে কি তার কত টাকা তিনি হচ্ছে ব্যাংকে জমা করেন এক মাসে সেটা হচ্ছে কি হিসাব পেয়ে যাব। তাহলে এক মাসের হিসাব যখন পেয়ে যাবো তাহলে কিন্তু আমরা 8 মাসের হিসাবও কিন্তু তখন কিন্তু খুব ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো যে আমরা এখানে লিখে রাখতে পারি যে জামাল সাহেবের বেতন যে দেওয়া আছে জামাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা। ঠিক আছে, তাহলে এটা আমরা জাস্ট লিখে রাখলাম। তাহলে দেখো এখানে বাড়ি ভাড়া দেয় হচ্ছে 3,225 টাকা। তাহলে দেখো প্রতি মাসে অর্থাৎ এক মাসে বাড়ি ভাড়া দেয় কত 3,225 টাকা এবং হচ্ছে কি অন্যান্য খরচ আর অন্যান্য খরচ কত যায় 4,850 টাকা, 4,850 টাকা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তার হচ্ছে মাসিক খরচ। বাড়ি ভাড়া যায় হচ্ছে 3,225 আর অন্যান্য খরচ যায় 4,850। তাহলে প্রতি মাসে আমরা যদি এই দুইটা যোগ করি তাহলে প্রতি মাসে কত খরচ যায় এটা কিন্তু আমরা পেয়ে যাব। প্রতি মাসে খরচ হয়, তাহলে আমরা যোগ করি তাহলে পেয়ে যাব। তাহলে 5 শূন্য যোগ করলে 5, 5 আর 2 যোগ করলে 7, 8 আর 2 যোগ করলে কত 10 এর শূন্য হাতে থাকবে কত 1, তাহলে 4 আর 3 এ 7, 7 আর হচ্ছে হাতের 1, তাহলে কত হলো 8। ঠিক আছে, তাহলে দেখো এখানে জামাল সাহেবের কিন্তু প্রতি মাসে খরচ হয় হচ্ছে কি 8,075 টাকা। তাহলে এখন দেখো জামাল সাহেবের মাসিক বেতন কত 8,765 টাকা, আর জামাল সাহেবের প্রতি মাসে খরচ হয় কত, মাসিক বেতন মানে কিন্তু এক মাসের বেতন হচ্ছে 8,765 টাকা, আর প্রতি মাসে অর্থাৎ এক মাসে খরচ হয় তার হচ্ছে 8,075 টাকা। তাহলে এই যে টাকা বেতন পায় সেখান থেকে মোট যে খরচটা আছে এটা বিয়োগ দিলে কিন্তু কত টাকা তিনি হচ্ছে কি সঞ্চয় করেন সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখি যে জামাল সাহেবের মাসিক বেতন
কত 8,765 টাকা। এরপর হচ্ছে প্রতি মাসে হচ্ছে কি খরচ হয়, এটা কিন্তু প্রতি মাসে, ঠিক আছে। এই যে আমি যদি লিখে দিই প্রতি মাসে খরচ হয় কত টাকা, এই যে এখান থেকে আমরা পাইলাম হচ্ছে কত 8,075 টাকা। তাহলে এখন যদি আমরা হচ্ছে এই মাসিক বেতন থেকে যদি আমরা হচ্ছে প্রতি মাসে কত খরচ হয় এটা যদি বিয়োগ দিই, তাহলে হচ্ছে প্রতি মাসে অবশিষ্ট থাকে কত টাকা, এটা আমরা বের করতে পারবো। তাহলে প্রতি মাসে অবশিষ্ট থাকে, তাহলে কত টাকা থাকে বিয়োগ করি, 5 থেকে 5 বিয়োগ দিলে 0, 6 ছোট 7 বড়, তাহলে এখান থেকে এক ধার নেব, তাহলে 16 হচ্ছে। 16 থেকে যদি আমরা হচ্ছে 7 বিয়োগ দিই তাহলে কত পাচ্ছি 9। এখানে এক ধার দেওয়ার ফলে এখানে কি আছে 6, 6 থেকে 0 বিয়োগ দিলে 6। তাহলে এই 8 থেকে 8 বিয়োগ দিলে কত 0, এটা লেখার প্রয়োজন নেই। তাহলে প্রতি মাসে অবশিষ্ট তার থাকে কত 690 টাকা। তাহলে প্রতি মাসে এই যে অবশিষ্ট 690 টাকা পাইলাম, এই অবশিষ্ট 690 টাকা কিন্তু তিনি ব্যাংকে জমা রাখেন। সেটা হচ্ছে কি এক মাসে তিনি হচ্ছে 690 টাকা হচ্ছে কি জমা রাখেন, ঠিক আছে। তাহলে এখানে 8 মাসে কত টাকা জমা করেন এটা আমাদের হিসাব বের করতে হবে। তাহলে আমরা লিখি যে এক মাসে ব্যাংকে জমা করেন কত 690 টাকা। তাহলে এখানে আমাদের বের করতে বলছে 8 মাসে কত টাকা জমা করে। তাহলে আমরা লিখি যে সুতরাং 8 মাসে ব্যাংকে জমা করেন, তাহলে 8 মাসে কি অবশ্যই বেশি হবে, তাহলে 690 গুণ হচ্ছে কি 8 টাকা। তাহলে এখন আমরা গুণ করে দেখি যে 690 গুণ 8 করলে কত হয় 0, 8 নং 72, 2 হাতে থাকবে 7, 6 8 48 আর হচ্ছে 7 কত 55, তাহলে 5,520 টাকা। তাহলে 5,520 টাকা। তাহলে জামাল সাহেব 8 মাসে কিন্তু 5,520 টাকা কিন্তু ব্যাংকে হচ্ছে জমা করেন, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর কিন্তু এটাই, যে উত্তর 5,520 টাকা। এখন দেখো আমরা 8 নম্বর সমস্যাটা দেখব। তো এখানে দেখো ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা। তাহলে ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে, দুইজনের বেতন একত্রে 19,950 টাকা। এখন ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা কি বেশি পায়। তার মানে এই ফরিদার থেকে ফাতেমা হচ্ছে 2,450 টাকা বেশি বেতন পায়। তাহলে ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি দুইজনের বেতন একত্রে 19,950 টাকা। তাহলে এখান থেকে ফাতেমার বেতন হচ্ছে কি ফরিদার থেকে হচ্ছে কি 2,450 টাকা হচ্ছে বেশি। তাহলে ফরিদার বেতন যদি আমরা বের করতে চাই, তাহলে এই মোট বেতন থেকে ফাতেমার বেতন যে 2,450 টাকা বেশি এটা হচ্ছে বিয়োগ করব, করার পর 2 দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের ফরিদার বেতনটা কি আমরা পেয়ে যাব। তাহলে দেখো আমি করতেছি, করলেই বুঝতে পারবো একটা। তাহলে ফরিদার বেতন কি হবে, এই যে 19,950 টাকা, এটা হচ্ছে দুইজনের মিলে বেতন। তাহলে এখান থেকে যদি 2,450 টাকা বাদ দেই, 2,450 টাকা বাদ দেই, অর্থাৎ ফাতেমার বেতন যেহেতু হচ্ছে 2,450 টাকা বেশি, এই দুইজনের মোট বেতন থেকে ফাতেমার যে 2,450 টাকা বেশি এটা হচ্ছে বাদ দিলাম। দেওয়ার পর এখন এটার অর্ধেক যদি করি তাহলে কিন্তু ফরিদার বেতন পাবো। তাহলে এর অর্ধেক টাকা, ঠিক আছে। তাহলে দেখো প্রশ্ন মতে এখানে 19,950 টাকা। তো এখানে 19,950 টাকা আমি যেটা বুঝলাম যে দুইজনের বেতন হচ্ছে 19,950 টাকা। তাহলে এখানে ফাতেমার বেতন হচ্ছে ফরিদার থেকে হচ্ছে কি 2,450 টাকা বেশি। তাহলে এখান থেকে 2,450 টাকা বাদ দিব,
যেহেতু হচ্ছে ফাতেমার বেতন 2450 টাকা বেশি, তাহলে এই বিয়োগ দেওয়ার পরে এখন আমাদের 2 দ্বারা যদি হচ্ছে ভাগ করি তাহলে কিন্তু ফরিদার বেতন আমরা পেয়ে যাবো ভাগ 2। এই যে এখান থেকে কিন্তু লিখতে পারি যে এর অর্ধেক টাকা, ঠিক আছে, সেজন্য 2 দ্বারা ভাগ। তাহলে এখানে দেখো আমরা যদি বিয়োগ করি এখানে 19,950 থেকে 2,450 টাকা বিয়োগ করলে এখানে 0, এখানে 0, এখানে আসতেছে হচ্ছে কি 9 থেকে 4 বিয়োগ করলে 5, 9 থেকে 2 বিয়োগ করলে 7, এখানে 1, তাহলে 17,500 টাকা আসলো এখানে। এই যে এই ব্র্যাকেটের এটুকু করে ভাগ হচ্ছে কত হবে 2, তাহলে কিন্তু আমরা ফরিদার বেতনটা পেয়ে যাব। তাহলে এখানে 17,500 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে দেখো 1 ছোট 2 বড়, তাহলে আমরা 2 ঘর নেব, তাহলে 17, তাহলে কত বার যাচ্ছে এখানে কিন্তু 8 বার যাচ্ছে, তাহলে 8 দোকানে কত হচ্ছে 16, 1 থাকলে 1 ছোট 2 বড়, তাহলে এখান থেকে আমরা 5 নামাবো। নামানোর পর এখানে দেখো 7 দোকানে কত হচ্ছে 14, তাহলে 14 লিখলাম, এখানে 1 থাকলো, তাহলে এখানে 10 দেব, তাহলে 5 দোকানে কত হচ্ছে 10, তাহলে মিলে গেল। এখানে দেখতে পাচ্ছি আরো একটা শূন্য আছে, তাহলে এই শূন্য যেহেতু নামাইছে এর উপরে কিন্তু একটা মান বসাতে হবে, তাহলে এই 0 দ্বারা যদি আমরা গুণ করি 2 0 গুণ করে কি 0, তাহলে 0 বার যাচ্ছে, তাহলে এখানে 0 কি বসাই দিলাম, তাহলে 8,750 টাকা। তাহলে 8,750 এটা কি টাকা। তাহলে এটা আমরা কার বেতন পাইলাম, এটা কিন্তু আমরা হচ্ছে কি ফরিদার বেতনটা পাইলাম। তাহলে এখানে বলছে ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা কি বেশি পায়। তাহলে এখানে আমরা ফরিদার বেতন যেহেতু পাইছি, তো ফাতেমা হচ্ছে ফরিদার থেকে 2,450 টাকা কি বেশি বেতন পায়। তার মানে ফাতেমার বেতন আমরা যদি বের করতে চাই তাহলে ফরিদার বেতনের সাথে 2,450 টাকা যোগ দিলে কিন্তু ফাতেমার বেতনটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো যে হচ্ছে কি আমরা এখানে লিখতে পারি যে অতএব ফাতেমার বেতন, তাহলে ফাতেমার বেতন কত, ফরিদার বেতন হচ্ছে এটা, ফরিদার বেতনের থেকে ফরিদার বেতন আমরা লিখলাম, তাহলে ফরিদার বেতন লেখার পর ফরিদার থেকে ফাতেমা হচ্ছে কি 2,450 টাকা বেশি পায়, তাহলে যোগ করে দিলাম, তাহলে এখানে দেখো 8,750 যোগ হচ্ছে 2,450, তাহলে 8,750 যোগ 2,450, তাহলে 0, 5 5 10, 0 1, 7 4 11, 1 12, 2 হাতে থাকবে 1, 8 আর 2 10 আর 1 11, 11,200 টাকা কিন্তু পাচ্ছে, তাহলে 11,200 টাকা, ঠিক আছে। তার মানে আমরা হচ্ছে কি ফাতেমার বেতনটাও পেয়ে গেলাম, ফরিদার বেতনটাও পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে উত্তর ফরিদার বেতন 8,750 টাকা এবং ফাতেমার বেতন 11,200 টাকা। তাহলে এখন এই অঙ্কটা আমাদের সঠিক হয়েছে কিনা এটা বোঝার জন্য কি করতে পারি, এই যে ফাতেমার বেতন আমরা আলাদা করে পাইলাম 11,200 টাকা এবং ফরিদার বেতন আলাদা করে পাইলাম 8,750 টাকা, তাহলে এই দুইটা যদি যোগ দেই তাহলে কিন্তু এখানে 19,950 টাকা আসার কথা, যেটা প্রথমেই বলছিল যে ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে হচ্ছে 19,950 টাকা। তাহলে এই দুইটা যোগ করে যদি হচ্ছে এই 19,950 টাকা আসে তাহলে কিন্তু বুঝবো যে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। তাহলে দেখো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, 11,200 টাকা এরপর 8,750 টাকা, তাহলে 0 5 0 যোগ করে 5, 7 আর 2 যোগ করে 9, 8 আর 1 যোগ করে 9 আর 1 আছে 1 বসালাম। তাহলে দেখো এখানে দুইজনের বেতন যে আমরা পাইলাম আলাদা আলাদা করে, তাহলে এই দুইজনের বেতন যোগ করে কিন্তু একত্রে আমরা পাইলাম হচ্ছে 19,950 টাকা। আর এখানে কিন্তু অঙ্কে বলা ছিল যে ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে হচ্ছে কি 19,950 টাকা। এভাবে কিন্তু অঙ্ক কিন্তু হচ্ছে যাচাই বাছাই করা যায়, ঠিক আছে। তাহলে কি আমাদের উত্তরটা কি সঠিক হয়েছে, তাহলে আমাদের উত্তরটা এই পর্যন্ত। এটা হচ্ছে কি বোঝানোর জন্য আমি হচ্ছে কি এতক্ষণ হচ্ছে কথা বললাম। দেখো 9 নম্বরে কি বলছে, রাজু এবং রনির একত্রে 690টি কি লিচু আছে। রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে, তাহলে রাজুর চেয়ে হচ্ছে রনির হচ্ছে কি 86টি লিচু হচ্ছে কি
কম আছে। তাহলে রাজু এবং রনির প্রত্যেকের কতটি করে কি লিচু আছে এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো রাজুর লিচুটা আমরা বের করবো আগে। তাহলে রাজুর আছে কত লিচু, যে 690 এর সাথে যেহেতু রনির চেয়ে হচ্ছে কি 86টা লিচু হচ্ছে কি বেশি আছে, তাহলে আমরা কি করব তখন এই 690 এর সাথে 86টা লিচু যোগ দেব, দেওয়ার পর 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু রাজুর লিচুটা বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা করতেছি। রাজুর আছে কি আছে, লিচু আছে হচ্ছে কতটি 690 যোগ হচ্ছে কত 86, এর হচ্ছে কি অর্ধেক লিচু আছে, এই যে অর্ধেক আমি লিখে দিচ্ছি অর্ধেক। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে 690 যোগ 86, তাহলে এই যে 86 লিখলাম, এটাকে যদি আমরা হচ্ছে কি 2 দ্বারা ভাগ দেই তাহলে কিন্তু আমরা হচ্ছে রাজুর লিচুটা পেয়ে যাবো। যেহেতু রাজুর লিচু হচ্ছে এই যে রনির থেকে 86টা হচ্ছে কি রাজু অপেক্ষা হচ্ছে কি রনির হচ্ছে 86 লিচু কম, তার মানে কি রাজুর লিচু রনির থেকে 86টা কি বেশি আছে। ঠিক আছে, তাহলে দেখো ভাগ হচ্ছে কত দিলাম 2। তাহলে এখন আমরা এখানে কি করব, এই যে 690 যোগ হচ্ছে 86 এটা হচ্ছে যোগ করব। তাহলে এখানে দেখো 690 যোগ 86, তাহলে 6 8 9 কত হয় 17, 7 হাতে থাকবে 1, 6 আর 1 7, 776। এইটুকুর কাজ আমরা করলাম, ভাগ হচ্ছে কত হবে 2। তাহলে এখানে 776 ভাগ হচ্ছে 2 যদি করি তাহলে 2 দ্বারা ভাগ করলে 776, তাহলে এখানে কি 3 বার যাচ্ছে 6 হাতে, এখানে 1 থাকবে, এখানে 7 নামায় নিয়ে আসবো, তাহলে কি 8 দোকানে কত হবে 16, তাহলে এখানে 1 থাকবে, এখানে কি 16 আনবো 6 আনবো, তাহলে 8 দোকানে কত হচ্ছে 16 হচ্ছে, তাহলে কিন্তু এটা কিন্তু মিলে গেল। তাহলে আমরা ভাগফল কত পেলাম 388, তাহলে 388 কি, তাহলে এই 388টি লিচু আমরা কার পাইলাম, এটা কিন্তু আমরা রাজুর পাইলাম। তাহলে রাজুর কাছে আছে 388টি লিচু। ঠিক আছে, তাহলে 388টি লিচু রাজুর কাছে আছে। তো এখন দেখো রাজু অপেক্ষা রনির হচ্ছে 86টি লিচু কম আছে, তার মানে হলো রাজুর আমরা যত কটা লিচু পাইলাম তার থেকে রনির হচ্ছে 86টা লিচু কম আছে, তার মানে রাজুর লিচু থেকে 86টা লিচু বিয়োগ দিলে কিন্তু আমরা রনির লিচু পেয়ে যাব। তার মানে আমরা লিখি যে অতএব রনির লিচু আছে 388 বিয়োগ হচ্ছে রনির হচ্ছে যেহেতু হচ্ছে রাজুর থেকে 86টা কম, তাহলে এই যে রাজুর লিচু থেকে 86 আমরা কি বিয়োগ করে দিব, তাহলে কিন্তু আমরা রনির লিচুটা হচ্ছে পেয়ে যাব। তাহলে বিয়োগ করে এখানে কত পাচ্ছি 388 বিয়োগ হচ্ছে 86, তাহলে 2 এখানে করলে কত হচ্ছে 0, এখানে 3 আছে কি 3 বসায় যাবে, তাহলে 302টি লিচু কিন্তু হচ্ছে কি রনির আছে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু পাইলাম হচ্ছে রাজুর আছে লিচু হচ্ছে 388টি এবং রনির আছে হচ্ছে কি 302টি। তাহলে এটাই কিন্তু আমরা উত্তরে লিখে দেবো যে রাজুর আছে হচ্ছে 388টি লিচু এবং রনির আছে 302টি লিচু। তো আমাদের অঙ্কটা সঠিক হয়েছে কিনা দেখো, এখানে দুইজনের লিচু যদি যোগ করি তাহলে কিন্তু এই যে 690টাই কিন্তু লিচু হবে। ঠিক আছে, তাহলে এই যে দুইজনের লিচু যোগ করলে কিন্তু 690টা লিচু কিন্তু হয়ে যাবে, তার মানে আমাদের উত্তরটা সঠিক হয়েছে। কিংবা আমরা এই রনির লিচু কিন্তু অন্যভাবে বের করতে পারি। আমরা যদি এখানে রনির লিচু বের করতাম যে হচ্ছে রনির লিচু আছে এই যে 690 থেকে যদি আমরা হচ্ছে কি 388টা হচ্ছে বিয়োগ দিতাম, তবুও কিন্তু আমরা হচ্ছে কি 300 হচ্ছে কি 2 পাইতাম, অর্থাৎ হচ্ছে কি রনির লিচু কিন্তু পাইতাম। তো আমরা এখানে কি করছি, এখানে যেহেতু আমাকে বলা আছে রাজু অপেক্ষা রনির 86 লিচু কম আছে, তাহলে এখানে রাজুর লিচু থেকে 86টা বিয়োগ দিছি, তো এখানে কিন্তু রনির লিচুটা পেয়ে গেছি। তো তোমরা চাইলে যে কোনো ভাবে করতে পারো, তোমাদের ইচ্ছা, যেভাবে তোমাদের বুঝতে সুবিধা হয় সেভাবেই তোমরা করবা। ঠিক আছে, এখন দেখো আমরা 10 নম্বর সমস্যাটা সমাধান করব। তো এখানে বলছে মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। তাহলে মা ও পুত্র অর্থাৎ মা ও ছেলের বয়সের সমষ্টি মানে যোগ হচ্ছে কত 60 বছর। তাহলে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে মায়ের বয়স হচ্ছে কি পুত্রের বয়সের 3 গুণ, অর্থাৎ পুত্রের বয়স যত তার থেকে তার মায়ের বয়স হচ্ছে 3 গুণ বেশি।
তাদের প্রত্যেকের বয়স কত এটা আমাদের কি বের করতে হবে। ঠিক আছে, তো দেখো সমাধানে যাই। সমাধান কি দেওয়া আছে, মায়ের বয়স, মায়ের বয়স পুত্রের বয়সের কত গুণ, 3 গুণ। এটা কিন্তু আমাদের হচ্ছে কি অঙ্কে বলাই আছে যে মায়ের বয়স পুত্রের বয়সের কত গুণ, 3 গুণ। তাহলে এখন কি করতে পারি আমরা, মা ও পুত্রের বয়সের সমষ্টি সমান হচ্ছে পুত্রের বয়সের কত গুণ হবে, এটা আমরা হচ্ছে বের করব। তাহলে দেখো এখানে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে এখানে মা এবং পুত্রের বয়সের সমষ্টি কত হবে, তাহলে মায়ের বয়স হচ্ছে পুত্রের বয়সের হচ্ছে কি 3 গুণ, আর পুত্রের বয়স পুত্রের বয়সের কত 1 গুণ। তার মানে মা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে, পুত্রের বয়সের 4 গুণ, 4 গুণ। তাহলে এখানে কিন্তু একটু বোঝার বিষয় আছে। দেখো মায়ের বয়স পুত্রের বয়সের হচ্ছে কি 3 গুণ। ঠিক আছে, তাহলে এখানে মা ও পুত্রের বয়সের সমষ্টি, তাহলে মার বয়স হচ্ছে কি পুত্রের বয়সের হচ্ছে 3 গুণ, আর হচ্ছে পুত্রের বয়স হচ্ছে কি পুত্রের বয়সের 1 গুণই। তাহলে মা ও পুত্রের বয়সের সমষ্টি, তাহলে কি পুত্রের বয়সের কত হবে, 4 গুণ হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে পুত্রের বয়স তাহলে কত হবে, এখানে মোট বয়স দেওয়া আছে কত, 60 বছর। তাহলে 60 বছর 60 ভাগ হচ্ছে কি পুত্রের মা ও পুত্রের বয়সের সমষ্টি, তাহলে মা ও পুত্রের বয়সের সমষ্টি এখানে কত ছিল, 60 বছর। তাহলে পুত্রের বয়সের হচ্ছে কি 4 গুণ, তার মানে 4 দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে কিন্তু পুত্রের বয়স পাবো। তার মানে 4 দ্বারা ভাগ দিলে 4 15 কত হচ্ছে 60, তাহলে 15 বছর। তাহলে দেখো এখানে কিন্তু আমরা হচ্ছে পুত্রের বয়স পেয়ে গেলাম কি 15 বছর। তাহলে আমাদের অঙ্কে বলা ছিল মায়ের বয়স পুত্রের বয়সের হচ্ছে কি 3 গুণ, তাহলে পুত্রের বয়স যেহেতু হচ্ছে 15 বছর, তাহলে এর সাথে 3 গুণ করলে কিন্তু আমরা হচ্ছে মায়ের বয়সটা পেয়ে যাবো। তাহলে দেখো মায়ের, অতএব মায়ের বয়স কত হবে, পুত্রের বয়সের হচ্ছে 3 গুণ, তাহলে পুত্রের বয়স কত 15, এর সাথে 3 দ্বারা গুণ করলে কি আমরা হচ্ছে মায়ের বয়স পাবো, অর্থাৎ হচ্ছে মায়ের বয়স 3 15 কত 45 বছর। ঠিক আছে, তাহলে উত্তর আমাদের লিখতে পারি আমরা এইভাবে, উত্তর মায়ের বয়স 45 বছর এবং পুত্রের বয়স কত বছর পাইলাম আমরা পুত্রের বয়স পাইলাম হচ্ছে কি 15 বছর। তাহলে দেখো এখন আমরা 11 নম্বর সমস্যায় চলে আসলাম। তাহলে এখানে কি বলছে, ভাজক হচ্ছে 78, ভাগফল হচ্ছে 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3, অর্থাৎ হচ্ছে ভাজক 78 ভাগফল হচ্ছে 25 আর ভাগশেষ হচ্ছে ভাজকের হচ্ছে 1/3, অর্থাৎ হচ্ছে ভাজকের 3 ভাগের 1 ভাগ হচ্ছে কি ভাগশেষ। তাহলে ভাজ্য কত আমাদের বের করতে হবে। তো এই সমস্যাটা আলোচনা সমাধান করার আগে তোমাদেরকে একটু বেসিক ক্লিয়ার করে দিই, আমি যেটা এর আগে আলোচনা করেছিলাম। যেখানে দেখো 13 ভাগ দেওয়া আছে কত, ধরো 4। ঠিক আছে, তাহলে এখানে 13 এটা হচ্ছে কি যাকে হচ্ছে ভাগ করব সেটা হচ্ছে কি ভাজ্য, তাহলে সেটা হচ্ছে কি ভাজ্য। আর যেটা দ্বারা ভাগ করব এই 4 এটা হচ্ছে কি ভাজক। ঠিক আছে, তাহলে এখন আমরা 13 কে যদি 4 দ্বারা ভাগ করি, দেখো 13 কে যদি 4 দ্বারা ভাগ করি 3 4 আমরা কত জানি 12, তাহলে এখানে কি বিয়োগ করে 1 থাকলো। তাহলে এই যে এটা আমরা পাইলাম হচ্ছে ভাজক এই 4, আর এটা পাইলাম কি 13 হচ্ছে কি ভাজ্য, আর এই যে এটা পাইলাম এটা হচ্ছে ভাগফল, অবশিষ্ট যেটা থাকবে এটা হচ্ছে কি ভাগশেষ। ঠিক আছে, আর এটা হচ্ছে কি পাইছি ভাগফল। তাহলে এখানে আমাদের কি বলছে, ভাজক দেওয়া আছে 78, তার মানে এই যে এখানে দেখো ভাজক দেওয়া হচ্ছে আছে কত
78, এই যে এখানে দেওয়া আছে ভাজক 78, আর ভাগফল দেওয়া আছে 25, এই যে এখানে দেওয়া আছে ভাগফল দেওয়া আছে কত 25, আর ভাগশেষটা হচ্ছে এই যে ভাগশেষ এখানে যেটা পাবো সেটা হচ্ছে কি এই ভাজকের হচ্ছে এই যে ভাজক যে 78 থাকবে এটার হচ্ছে 3/1 অর্থাৎ হচ্ছে 1/3। এখন আমাদের ভাজ্যটা বের করতে হবে। তাহলে ভাজ্য বের করার সূত্রটা কি? আমরা যদি ভাজ্য বের করতে চাই তাহলে এখানে দেখো ভাজ্য হচ্ছে কি 13, এখানে 13 যদি ভাজ্য বের করতে চাই তাহলে আমাদের সূত্রটা কি? ভাজক, এরপর হচ্ছে গুণ হচ্ছে কত ভাগফল, যোগ হচ্ছে কি ভাগশেষ। তাহলে দেখো 3 4 12 আর 1 হচ্ছে কি যোগ হচ্ছে 13, তাহলে কিন্তু আমাদের ভাজ্যটা বের হয়ে আসলো। তার মানে আমরা এভাবেই কিন্তু হচ্ছে কি সমস্যাটা সমাধান করব। তো তোমাদের এর আগে আমি বেসিকটা বুঝিয়েছি, তো এখন হচ্ছে বেসিকটা বুঝালাম যাতে হচ্ছে কি অঙ্কটা বুঝতে তোমাদের কি অনেকটাই সুবিধা হয়। ঠিক আছে, তো আমরা দেখো সমাধানে চলে যাচ্ছি। এখানে দেখো ভাজক দেওয়া আছে কত, দেওয়া আছে কি দেওয়া আছে ভাজক কত দেওয়া আছে 78, তাহলে 78টা লিখলাম। এরপর আবার কি দেওয়া আছে যে এই ভাগফলটা আমি পরে লিখতেছি যে ভাগশেষটা কত, ভাগশেষ হচ্ছে ভাজকের 1/3, তার মানে ভাগশেষটা হচ্ছে এই যে ভাজকের 3/1। তাহলে আবার ভাগশেষ হলো ভাজকের 1/3, তার মানে এই ভাজকের হচ্ছে 3/1 হচ্ছে কি ভাগশেষ। তার মানে অতএব ভাগশেষ সমান আমরা কি লিখতে পারি যে এই যে ভাজক যে আছে 78, ভাজক যে আছে 78, এই ভাজকের হচ্ছে 3/1 হচ্ছে কি ভাগশেষ। তার মানে 3 দ্বারা কি ভাগ করব। তাহলে এখানে দেখো 3 দ্বারা যদি ভাগ করি 78 কে, সাইড নোটে 3 দোকানে কত 6, তাহলে এখানে 1, এখানে 18, 3 6 কত 18, তাহলে আমরা মিলে গেল এখানে কত পাইলাম 26 পাইলাম। তাহলে এখানে কত পাবো 26। তাহলে আমরা ভাগশেষটাও কিন্তু বের করে ফেললাম, ভাজকও কিন্তু আগে দেওয়া আছে আর ভাগফলও কিন্তু হচ্ছে কি দেওয়া আছে। তাহলে লিখি যে ভাগফল 25 যেটা হচ্ছে দেওয়া আছে। তাহলে এখন আমাদের ভাজ্য কত এটা হচ্ছে কি বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু সূত্র জানি, যে সূত্রটা একটু আগে তোমাকে বুঝাইলাম আমি, যে হচ্ছে আমরা জানি ভাজ্য সমান কি জানি, একটু আগে দেখালাম যে ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে কত ভাগশেষ। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভাজ্য সমান আমরা জানি হচ্ছে কি এটা এই সূত্রটা। তাহলে ভাজক এখানে কত দেওয়া আছে 78 দেওয়া আছে, তাহলে এই যে 78 গুণ হচ্ছে ভাগফল, তাহলে ভাগফলটা এখানে কত 25, তাহলে ভাগফলটা এখানে কত হবে 25 যোগ হচ্ছে ভাগশেষটা আমরা কত পাইছি এখানে হচ্ছে কত 26। তাহলে এখন আমাদের কাজটি আগে হচ্ছে কি গুণ করে দিব। তাহলে 78 এর সাথে 25 হচ্ছে যদি গুণ করে দিই যে 78 এরপর হচ্ছে কি 25, এখানে আমি নিচে করতেছি 78 গুণ হচ্ছে কত 25, এই যে 25 আগে গুণ করব। তাহলে গুণ আর যোগের কাজটা আগে থাকলে আমরা গুণের কাজটা আগে করব, আমরা এর আগে শিখেছি। তাহলে 5 8 40 এর শূন্য হাতে থাকবে 4, 5 7 35 আর 4 কত 39, দশকের ঘরের জন্য একটা শূন্য, 8 দোকানে 16 6 হাতে থাকবে কত 1, 7 দোকানে 14 আর 1 কত হবে 15, তাহলে এখানে 0 9 6 15 5 হাতে থাকবে 1, 5 আর 3 8 আর 1 9, এরপর হচ্ছে কি 1 আছে 1 বসালাম, তাহলে 1950 পাইলাম এখানে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা এই যে 78 আর হচ্ছে 25 গুণ করে 1950 কিন্তু পেয়ে গেলাম। আর এর সাথে আছে কত যোগ আছে কত 26। তাহলে এখানে দেখো আমরা 1000 এখানে আমরা কেটে দিচ্ছি। এখন এই যে ও 1950 এর সাথে 26 যদি যোগ দেই তাহলে 606, এই যে 606, এরপর হচ্ছে কি 2 আর 5 যোগ করলে 7, এরপর 9 আছে 9 লিখলাম, এরপর হচ্ছে কি 1 আছে, তাহলে 1976। তাহলে কিন্তু আমরা 1976 কিন্তু পাইলাম ভাজ্য। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে উত্তর। অতএব আমরা লিখতে পারি উত্তর ভাজ্য কত 1976। ঠিক আছে,
তাহলে এখানে দেখো আমরা ভাজ্য কিন্তু পেলাম 1976। তো এখন আমাদের অঙ্কটা সঠিক আছে কিনা তুমি যদি একটু এক্সপার্ট হও কিংবা হচ্ছে বুদ্ধিমান হও তাহলে কিন্তু এভাবে বের করতে পারো। তাহলে দেখো 1976কে যদি আমরা হচ্ছে কি এই যে ভাজক অর্থাৎ হচ্ছে 78 দ্বারা যদি হচ্ছে ভাগ করি তাহলে কিন্তু আমাদের হচ্ছে ভাগফলটা বের হবে কত, ভাগফল বের হবে 25 এবং ভাগশেষটা বের হবে কত 26। তাহলে আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই অ্যান্সার। 12 নম্বর সমস্যাতে বলছে কি দেখো ভাজ্য 8903, ভাজক হচ্ছে 87 এবং ভাগশেষ হচ্ছে কি 29। তাহলে ভাগফলটা কত এটা আমাদের কি বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সমাধানে চলে যাই। সমাধান এখানে কি কি দেওয়া আছে, দেওয়া আছে ভাজ্য কত 8903, 8903। এরপর কত আছে ভাজক আছে 87, ভাজক 87। এরপর ভাগশেষ দেওয়া আছে, তাহলে ভাগশেষ কত আছে 29, তাহলে 29টা লিখে দিলাম। ঠিক আছে, আমাদের বের করতে হবে কি ভাগফল। তাহলে আমরা জানি তাহলে আমরা কি জানি ভাগফল সমান হচ্ছে কি ভাজ্য বিয়োগ ভাগশেষ। ঠিক আছে, ভাগ হচ্ছে কি ভাজক। তাহলে এটা কিন্তু আমরা সূত্র জানি যে ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ, ভাগ হচ্ছে কি ভাজক। তো একটু আগে দেখো আমরা হচ্ছে ভাজ্য সমান কি লিখলাম ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে কি ভাগশেষ। তাহলে এখন আমাদের কি এই যে ভাগফল সমানই কিন্তু বের করতে বলছে, তাহলে ভাগফলের সূত্র কিন্তু আমরা এখান থেকে কিন্তু মানে নির্ণয় করতে পারি। তাহলে কিভাবে দেখো এখানে আছে হচ্ছে কি ভাগফল, তাহলে এই যে দেখো এখানে এর পাশে আছে কি ভাজ্য, তাহলে এই যে যোগ ভাগশেষ দেওয়া আছে এই ভাগশেষটা যদি হচ্ছে সমানের বাম পাশে নিয়ে যায় তাহলে যোগ আছে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, মানে উল্টাটা হবে বিয়োগ হবে। তাহলে দেখো এখানে কিন্তু ভাজ্য বিয়োগ ভাগশেষ কিন্তু হয়ে গেল। আর এখানে ভাগফলের সাথে ভাজক হচ্ছে কি গুণ হিসেবে ছিল, এটা সমানের হচ্ছে কি এই পাশে নিয়ে এসে কি গুণ ছিল, এই পাশে এসে কি ভাগ হয়ে গেছে, তাহলে ভাগ হচ্ছে কি ভাজক হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে এই যে ভাগশেষ এই পাশে এসে কি যোগ ছিল বিয়োগ হয়ে গেছে এই যে এখানে, আর হচ্ছে ভাজক হচ্ছে কি এই পাশে গুণ ছিল ভাগফলের সাথে, তাহলে এই পাশে এসে কি ভাজক হয়ে মানে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, তো এটা আমরা হচ্ছে একটু সাজিয়ে লিখেছি। তো আশা করি বুঝতে পারছো। এটা যদি না বুঝতে পারো তোমরা আপাতত কি করবা এই সূত্রটাকে কি একদম কিন্তু মুখস্থ করবা। ঠিক আছে, ভাজ্য সমান কি লেখা যায়, ভাগফল সমান কি লেখা যায়, এই সূত্র কি মুখস্থ করবা। ঠিক আছে, আর এই ম্যাথগুলো করতে করতে কিন্তু বুঝে যাওয়া যে ভাগফলের সূত্রটা কিভাবে আসলো, ভাজ্যের সূত্রটা কিভাবে আসলো, ভাজকের সূত্রটা কিভাবে বের করা যায়, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু পারবা। ঠিক আছে, তো চলো আগে সমস্যাটা সমাধান করি, তাহলে কিন্তু বুঝতে পারবা। তাহলে দেখো ভাগফল সমান আমরা সূত্রে লিখলাম ভাজ্য বিয়োগ ভাগশেষ, ভাগ হচ্ছে কি ভাজক। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা হচ্ছে ভাজ্য সমান এখানে কত দেওয়া আছে 8903 বিয়োগ ভাগশেষ কত দেওয়া আছে 29। এরপর ভাজক কত দেওয়া আছে 87, তাহলে 87 লিখলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা 8903 থেকে যদি 29 বিয়োগ দিই, 8903 থেকে যদি 29 বিয়োগ দিই তাহলে এখানে কি পাচ্ছি 13 থেকে 9 বিয়োগ দিলে 4, হাতে থাকবে কত 1, তাহলে 1 আর 2 3, 10 থেকে 3 বিয়োগ দিলে 7, হাতে থাকবে কত 1, তাহলে 9 থেকে 1 বিয়োগ দিলে কত 8, এখানে কত 8। তাহলে এখন আমরা পাইলাম এখানে কত 8874 পাইলাম, এইটা কাজ করে প্রথম বন্ধনীর মধ্যে ভেতরে কাজ করে। ভাগ হচ্ছে কত 87। তাহলে এখানে দেখো 8874কে যদি আমরা 87 দ্বারা ভাগ দিই তাহলে কত পাচ্ছি, এখানে দেখো 87 8874। তাহলে দেখো 87 এখানে আছে 88, আমরা দুই অঙ্ক নিলেই কিন্তু এনাফ, তার মানে কি একবার যাচ্ছে, তাহলে 87। তাহলে এখানে থাকবে কত 1 বিয়োগ করে, তাহলে এখান থেকে আমরা 1 ছোট 87 বড়, তাহলে এখান থেকে ডান পাশ থেকে আমরা একটা 7 নামিয়ে আনলাম। 7 নামিয়ে আনার পরে দেখতেছি তাও কিন্তু ছোট হচ্ছে, তাহলে এটা কিন্তু বড় হচ্ছে। তো এখানে কি করব আমরা ডান পাশ থেকে সেজন্য আরো একটা কি ঘর কি নামিয়ে আনবো, কিন্তু যখন আরো একটা ঘর পরপর দুইটা ঘর নামাবো তখন কিন্তু এখানে একটা কি শূন্য দিতে হবে। তাহলে পরপর দুইটা ঘর নামালাম, এই জন্য কি এখানে একটা শূন্য দিলাম।
তাহলে 174 হচ্ছে কি বড়, 87 ছোট। তাহলে 87কে যদি আমরা দুই দ্বারা গুণ দেই, 7 দোকানে 14, 4 হাতে থাকবে কত 1, 8 দোকানে 16 আর 1 কত 17। তাহলে 174 কিন্তু মিলে যাচ্ছে। তাহলে 174 মিলে যাচ্ছে, ভাগশেষ কি 0। তাহলে এখানে কি হচ্ছে 2। তাহলে এটা ভাগ করে আমরা কত পাইলাম 102 পাইলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা ভাগফলটা কিন্তু পাইলাম হচ্ছে কত 102। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কি ভাগফলটা পাইলাম হচ্ছে কি 100 হচ্ছে কি 2। তার মানে ভাজ্য যদি হচ্ছে 8903 হয় এবং ভাজক যদি 87 হয়, তাহলে কিন্তু আমরা ভাগফলটা পাবো হচ্ছে কি 102 এবং ভাগশেষটা পাবো কত 29। তাহলে এটা যদি তুমি প্রমাণ করতে দাও, তাহলে আমাদের কিন্তু উত্তরটা হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি উত্তর ভাগফল কত 102। ঠিক আছে, আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেল। তাহলে দেখো আমরা যদি হচ্ছে এই যে ভাজ্য এখানে কত দেওয়া আছে 8903, আমি তোমাদেরকে একটু হচ্ছে অ্যাডভান্স লেভেলটা বুঝাতে চাচ্ছি যে 8903 দেওয়া আছে, আর হচ্ছে ভাজক দেওয়া আছে কত 87। তাহলে ভাগ হচ্ছে কি 87। তাহলে এটা হচ্ছে কি ভাজ্য, এটা হচ্ছে কি ভাজক। তাহলে দেখো 87 দ্বারা যদি আমরা হচ্ছে কি 8903কে যদি ভাগ করি, তাহলে এখানে দেখো কি পাচ্ছি আমরা, এখানে দেখো 89 আছে। তাহলে দেখো একবার কিন্তু যাচ্ছে, তাহলে একবার যাচ্ছে, তাহলে আমরা 27 এখানে লিখলাম। তাহলে বিয়োগ করলে 9 থেকে 7 বিয়োগ করলে 2। তাহলে এখান থেকে কি করবো, আমরা একটা শূন্য নামায় নিয়ে আসবো, কারণ হচ্ছে 2 ছোট 87 বড়। তাহলে শূন্য নামায় আনলাম। শূন্য নামানোর পরেও দেখতেছি এখানে হচ্ছে কিন্তু 20 ছোট 87 বড়। তার মানে এখান থেকে আমরা কি আরো একটা কি অঙ্ক কি নামিয়ে নিয়ে আসবো। তাহলে পরপর যখন দুটো অঙ্ক নামাবো, তাহলে আমরা কি করবো, এখানে একটা কি ভাগফলের এখানে শূন্য দিয়ে দিব একটা। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি 87 ছোট 203 বড়। তাহলে 87 203 এর ভিতরে কতবার যায়, আমি যদি হচ্ছে 2 দ্বারা গুণ করি, তাহলে 2 দ্বারা গুণ করে এখানে কিন্তু দেখলাম যে 87কে 2 দ্বারা গুণ করলে কিন্তু 100 হচ্ছে কি যে 74 হয়, আমি কিন্তু দেখেছি এর আগে। তাহলে 174 হচ্ছে। তাহলে 87কে যদি আমি 3 দ্বারা গুণ করি, 3 7 21 এর 1 হাতে থাকবে 2, 3 8 24 আর 2 কত হচ্ছে 26। তাহলে 261, কিন্তু এখানে আছে 203। তাহলে 261 3 বার নিলে কিন্তু বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা 2 বারই নেব। তাহলে 2 বার নিলে কত হচ্ছে 174। তাহলে এখানে 2 দ্বারা গুণ করছি। তাহলে এখানে আমরা বিয়োগ করি, 13 থেকে 4 বিয়োগ করলে কত হয়, আমরা জানি হচ্ছে কি 9 হয়। হাতে থাকবে কত 1। তাহলে 1 আর হচ্ছে সাথে কত 8, আর 10 থেকে 8 বিয়োগ দিলে 2, হাতে থাকবে কত 1। তাহলে এখানে দেখো 1 আর 1 2, 2 2 কিন্তু মিলে গেল। তাহলে এখানে কিন্তু আমরা দেখো পাইলাম হচ্ছে কি ভাজক, পাইলাম হচ্ছে ভাজক, এই যে ভাজ্য হচ্ছে কি 8903 এবং ভাজক হচ্ছে কি 87। তাহলে 8903কে 87 দ্বারা যদি ভাগ করি, তাহলে কিন্তু আমরা ভাগফল পাই হচ্ছে 102 এবং হচ্ছে ভাগশেষ পাই কিন্তু 29। তাহলে দেখো এখানে কিন্তু অঙ্কটা কারেক্ট আছে। এখানে দেখো এই যে ভাগফলটা পাইলাম হচ্ছে 102 এবং হচ্ছে ভাগশেষটা ছিল কত 29। তার মানে কি আমাদের অঙ্কটা রাইট আছে। তো তোমাদেরকে এটা একটু অ্যাডভান্স লেভেলে অঙ্কটা প্রমাণ করার জন্য বুঝালাম। তোমাদের অঙ্কটা কিন্তু এই পর্যন্তই শেষ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা এখন পরবর্তী সমস্যাতে চলে যাই।
এরপর দেখো আমরা 16 নম্বর সমস্যাতে চলে আসলাম, অর্থাৎ হচ্ছে এই অনুশীলনের একদম সর্বশেষের অঙ্ক। তো এখানে দেখো একটি মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে। তাহলে 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? ঠিক আছে, তাহলে একটা মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে কি 300 কিলোমিটার যায়। তাহলে আমরা লিখি যে 12 লিটার পেট্রোলে যায় কত কিলোমিটার? এই যে 300 কিলোমিটার, 300 কিলোমিটার। আর আমি একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, এই যে এখানে কিমি লিখছে না, এখানে কিমি লিখছে, তাহলে দেখো এই কিমি অর্থ কি? এই যে এখানে কিমি লিখছে, তাহলে কিমি এটা হচ্ছে কিন্তু সংক্ষিপ্ত রূপ, এটার হচ্ছে পূর্ণ রূপটা কি? সেটা হচ্ছে কিলোমিটার। কিলোমিটার। তাহলে এখান থেকে এই যে কিলোমিটারে কি নেছে এবং মিটারের হচ্ছে কিলোর, মিটার থেকে কিলোর হচ্ছে কি নেছে এবং মিটারের হচ্ছে কিমি নেছে, এই দুইটা সংক্ষিপ্ত রূপ করে লিখতে কিন্তু কিমি, তো এটা কিন্তু হচ্ছে কিলোমিটার। ঠিক আছে, তো তোমরা অবশ্যই এটা কি মনে রাখবে। তাহলে 12 লিটার পেট্রোলে যায় হচ্ছে কি 300 কিলোমিটার, সুতরাং 1 লিটার পেট্রোলে যায় হচ্ছে কি 300 ভাগ কি 12, 300 ভাগ হচ্ছে কি 12 কিলোমিটার। তাহলে 300-কে যদি 12 দ্বারা ভাগ করি তাহলে এখানে কত পাচ্ছি? এখানে 30 ধরলাম, তাহলে 12 দোকানে হচ্ছে কি 24, তাহলে এখানে 2 নিলাম, এখানে থাকবে কত? এই শূন্য হচ্ছে ছোট, 4 বড়, তাহলে এখান থেকে 1 নেব, তাহলে 10 থেকে 4 বিয়োগ গেলে কত থাকে? 6। ঠিক আছে, তাহলে এখানে 1 যেহেতু ধাপ দিয়েছি, তাহলে 2 থেকে 2 বিয়োগ দিলে 0 আমাদের লেখার প্রয়োজন নেই, তাহলে ডান পাশ থেকে 0 নিয়ে আসলাম, তাহলে 5 12 কত জানি আমরা? 60, তাহলে কিন্তু মিলে গেল। তাহলে এখানে কত কিলোমিটার যায়? 25 কিলোমিটার যায়, 25 কিলোমিটার কিন্তু যায় 1 লিটার পেট্রোলে। তাহলে আমাদের 100 কিলোমিটার যেতে, মানে 100 কিলোমিটার যেতে বা যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে অতএব বা সুতরাং 100 কিলোমিটার যেতে পেট্রোল লাগবে। তাহলে আমাদের কিন্তু হচ্ছে 100-কে যদি আমরা হচ্ছে 25 দ্বারা ভাগ দিই, যেহেতু 1 লিটারে 25 কিলোমিটার যায়, তাহলে কিন্তু আমাদের মানটা বের হয়ে আসবে। তাহলে 100 ভাগ হচ্ছে কি 25, তাহলে এটা কি? লিটার। তাহলে এখানে দেখো লিটার, তাহলে এখানে 100-কে যদি আমরা 25 দ্বারা ভাগ করি তাহলে এখানে কত পাচ্ছি? দেখো 25 100, তাহলে আমরা জানি 4 25 কত? 4 25 100, তাহলে এখানে কিন্তু মিলে গেল। তাহলে কি 4 লিটার। ঠিক আছে, তার মানে 100 কিলোমিটার পথ যাওয়ার জন্য আমাদের হচ্ছে কিন্তু 4 লিটার হচ্ছে কি পেট্রোল লাগবে। তাহলে উত্তর 4 লিটার। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা কি বুঝতে পারছো। তো আমরা এতক্ষণ যে এই অনুশীলনী যে সমস্যাগুলো সমাধান করলাম সেগুলো সব কিন্তু বাস্তব জীবনের সাথে কিন্তু মিলে যায়। যেমন হচ্ছে আমরা একটা কিছু সমাধান করছি এর আগে এই অনুশীলনীতে, কয়েকটা হচ্ছে খাতা নিছি, কয়েকটা হচ্ছে কি পেন্সিল নিছি, কয়েকটা হচ্ছে কি জ্যামিতি বক্স নিছি। তাহলে নেওয়ার পর আমরা হচ্ছে দোকানদারকে 500 টাকা দিছি, তার দোকানদার আমাকে কত টাকা ফেরত দেবে। এরপর আমরা চালের হিসাব করছি যে এত কেজি চাল নিলাম, তাহলে কি কত করে কেজি চাল পড়লো, কিংবা এই যে মোটরসাইকেলের হিসাবটা করলাম। ঠিক আছে, তারপর হচ্ছে কি আমরা হচ্ছে এই সমস্যাগুলো কিন্তু সমাধান করলাম। এরপর হচ্ছে এর কাছে এতটুকু লিচু আছে, এর কাছে এর থেকে এতটি লিচু বেশি আছে, তো এগুলো কিন্তু আমরা হিসাব করলাম। তো এগুলো কিন্তু খেয়াল করলে দেখবা সব কিন্তু হচ্ছে কি বাস্তব জীবনের সাথে কিন্তু সম্পর্কিত। তো তোমরা কি করবে, আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা হচ্ছে যখন কোনো দোকানে যাবা বা বাজারে যাবা তখন হচ্ছে তোমরা কত টাকা খরচ করলে এবং কত টাকার নোট দিলে সেখান থেকে কত টাকা ফেরত পাবা, এগুলো হিসাব তোমরা কিন্তু মুখে মুখে বা নিজে নিজে মনে মনে করবে, তাহলে কিন্তু এগুলো করতে তোমাদের কাছে আরো কিন্তু ইজি মনে হবে। ঠিক আছে, আর আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা
কি করবেন, আপনার বাচ্চা বা আপনার সন্তান বাচ্চা, আপনাদের ছোট যে ভাই বোনগুলো আছে তারা হচ্ছে এরকম 4-5-এ পড়ে ক্লাস, তাদেরকে হচ্ছে এইরকম হচ্ছে দোকানে একটু পাঠালেন কিংবা একটু হিসাব করতে দিলেন যে আমি এত কেজি চাল কিনবো, একটু হিসাব করে দাও তো বাবা, কিংবা যে হচ্ছে আমি হচ্ছে একটু দোকান থেকে একটু খরচ নিয়ে আসবো, তো এখানে তুমি 100 টাকার নোট নিয়ে যাও, এখান থেকে তুমি হচ্ছে কি 4টা ডিম নিয়ে আসো আর হচ্ছে কি 5টা কলা নিয়ে আসো, আর বাকি টাকা ফেরত নিয়ে আসো। তাহলে এইরকম যদি সমস্যাগুলো তাকে দেন কিংবা কাজ দেন, তার কিন্তু কাজের দক্ষতাটাও বাড়বে এবং হচ্ছে একই সাথে এই যে বইয়ে যে সমস্যাগুলো সমাধান করলাম সেটা কিন্তু সে বাস্তব জীবনে কিন্তু সমাধান করবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।